আসসালামু আলাইকুম। এসিএস এর ভার্সিটি ও গুচ্ছ স্পেশাল প্রাইভেট প্রোগ্রামের বাংলা ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলার আজকে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা কি করব সেটা একটু প্রথমে বলে নিই। আমরা যেটা করব প্রশ্ন বিশ্লেষণ করব। আমরা জানার চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে চারটা জায়গায় সায়েন্সের শিক্ষার্থীদের বাংলা প্রয়োজন হয়, প্রশ্ন আসলে কোন জায়গা থেকে হয়, প্রশ্নকর্তারা কোন জায়গায় ঘোরাঘুরি করেন, কোন জায়গা থেকে প্রশ্ন করেন, সেটা আমরা বিশ্লেষণ করব। তো আমরা ঠিক 2022-23 সেশনের এই চারটা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটে বাংলা সায়েন্সের শিক্ষার্থীদের প্রয়োজন সেই প্রশ্নগুলো দেখব, কোন কোন টপিক থেকে হয়েছে সেটা ধারণা নেব এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণের শেষে আমি দেখাবো যে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে। এবং শেষে একবারে সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণ হয়ে গেলে একবারে শেষে আমি একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং আমি আশা করব আমি যে সাজেশন যে টপিকগুলো দেব এই টপিকগুলো তোমাদেরকে পড়লেই তোমাদের প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন সেটা কভার করবে। তো আমরা সেই সাজেশনে যাওয়ার আগে প্রশ্ন বিশ্লেষণ করি। চারটা বিশ্ববিদ্যালয় মনে রেখো, সায়েন্সের শিক্ষার্থী যারা আছো, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রস্তুতি না নিয়ে আমাদের যত বিশ্ববিদ্যালয় বাংলা প্রয়োজন, আমি যে চারটা বিশ্ববিদ্যালয়ের নাম বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 10টা প্রশ্ন হয় বাংলা থেকে, আর গুচ্ছ বিশ্ববিদ্যালয় যেখানে 25টা বাংলা প্রশ্ন থাকে যারা বাংলা করবে। তো এই প্রশ্নগুলো বিশ্লেষণ করে কোন কোন টপিক থেকে হয়েছে, কিভাবে প্রশ্ন হয়েছে সে সম্পর্কে আমরা ধারণা নেব। তোমরা যখন এই ক্লাসটা করবে তোমাদের অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের পাশে আমি একটা টপিক লিখে দেব, গদ্য থেকে এসেছে, পদ্য থেকে এসেছে নাকি ব্যাকরণের কোন বিষয় থেকে এসেছে সেটা তোমাদেরকে ধারণা দিয়ে আমি স্লাইডে সেই প্রশ্নের পাশে লিখে দেব। তোমরা যখন ক্লাস করবে অবশ্যই সেটা নোট ডাউন করবে। তোমাদের কাজ হচ্ছে খাতা কলম নিয়ে ওই প্রশ্ন নম্বরটা লেখা, 1 নম্বর প্রশ্ন, পাশের টপিকটা লেখা। আমি যা লিখে দেবো ওর পাশে, যেটুকু লিখে নেওয়া জরুরি তোমাদের বলবো সেটুকু অবশ্যই নোট ডাউন করবে। এবং এরপরে কিভাবে পড়তে হবে, তোমাদের খুব একটা প্রশ্ন থাকে এরকম যে কোত্থেকে পড়বো, কোন বই থেকে পড়বো, এটা গুগলে সার্চ করে পড়বো নাকি এই যে প্রশ্নগুলো আসবে এগুলো মঙ্গল গ্রহ থেকে আসছে, সেই বাসা নাম্বার দেন, রোড নাম্বার দেন, কোন জায়গায় গেলে এই প্রশ্ন পাবো সে সম্পর্কে ধারণা দেব। দেখো, একটা কথা বলে শুরু করি। প্রশ্নকর্তা যে জায়গায় ঘুরবেন, আমিও যদি সেই জায়গায় যাই তার সাথে আমার দেখা হবে। আমি প্রশ্নকর্তা ঘুরছেন বনানী আর আমি আছি গুলিস্তানে গিয়ে প্রশ্ন খুঁজতেছি, তাইলে কিন্তু হবে না। এখন প্রশ্ন হইতেছে প্রশ্নকর্তা কই আছে, বনানী আছে, আমি কেমনে বুঝবো? সেটাই হচ্ছে গত বছরের প্রশ্ন বিশ্লেষণ, কোন কোন টপিক থেকে আসলে প্রশ্ন হয়েছে। তাহলে আমরা শুরুতে করব ক্লাস নাম্বার 1 আজকে প্রশ্ন বিশ্লেষণ। আগেই বলেছি আমরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় 2022-23-এর, আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন আছে ক ইউনিটে। প্রথমে আমরা এমসিকিউ প্রশ্নগুলো সলভ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত বছরে ক ইউনিটের এমসিকিউ প্রশ্ন যে 15টা ছিল, কী রকম ছিল, কিভাবে পড়তে হবে এবং কোন কোন টপিক থেকে হয়েছে। আমরা প্রথমে দেখি অপরিচিতা গল্প থেকে একটা প্রশ্ন এসেছে। অপরিচিতা গল্পে অনুপমের সুন্দর চেহারাকে পণ্ডিত মশাই কিসের সঙ্গে তুলনা করেছিলেন? এটা অপরিচিতা গল্পের শুরুর দিকের একটা প্রশ্ন। এবং এই প্রশ্ন তোমরা যারা প্রশ্ন বিশ্লেষণ করো, বিভিন্ন সময় দেখেছো বা পড়েছো, এই প্রশ্ন দেখবা অনেকবার এসছে। এবং এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মানবিক বলো, সায়েন্স বলো, সব জায়গায় এই প্রশ্নটা অনেকবার এসেছে। দেখো, ঢাকা অপশন আছে জবা ফুল, আম, গোলাপ ফুল, তরমুজ, শিমুল ফুল, মাকাল ফল, জবা ফুল ও আপেল। এই প্রশ্নের উত্তর কমন, সবাই তোমরা জানো যে এই প্রশ্নের উত্তর হবে শিমুল ফুল এবং মাকাল ফল। শিমুল ফুল টকটকে রঙের, বাইরের দিক থেকে দেখতে খুবই সুন্দর। মাকাল ফল সম্পর্কে আমরা জানি এমন এক ধরনের ফল, বাইরে সুন্দর কিন্তু ভিতরে খুবই পচা, খারাপ অবস্থা, দুর্গন্ধ। এইরকম বাইরের দিক থেকে সুন্দর, ভিতরে খারাপ, ভিতরে সুন্দর না, এরকমই অনুপমের চেহারা নিয়ে পণ্ডিত মশাইরা
তারা বিভিন্ন রকম ঠাট্টা বিদ্রূপ করতো। আমরা জানি যে এটা হচ্ছে একটা বিদ্রূপের ফল। এখানে লেখা আছে ছোটবেলায় অনুপমের চেহারা সুন্দর ছিল বলে পণ্ডিত মশাইরা তাকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করতেন। সুন্দর চেহারার জন্যে অনুপমকে পণ্ডিত মশাইরা বিদ্রূপ করতেন। তার মানে এই তুলনাটা করে আসলে এই তুলনাটার মাধ্যমে আসলে পণ্ডিত মশাইরা তাকে নিয়ে বিদ্রূপ করেছেন। তখন লজ্জা পেলেও বয়স বাড়ার সাথে সাথে সেভাবে যদি জন্মান্তর থাকে, জন্মান্তর মানে আমরা জানি জন্মান্তর মানে সে মনে করে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বীরা জন্মান্তরে বিশ্বাস করে, সে মনে করতো অনুপম এই জন্ম শেষ হলে সে আবার কোনো না কোনোভাবে সে আবার জন্মলাভ করবে, এটাকে জন্মান্তর বলে। তবে তার মুখের স্বরূপ, তার মুখের যে চেহারা সেটা আর পণ্ডিত মশাইয়ের বিদ্রূপ যেন আবারও ফিরে আসে। আমরা জানি যে অপরিচিতা গল্পে অনুপম নিজেকে বিদ্রূপ করে, নিজেকে ব্যক্তিত্বহীন একজন পুরুষ তার স্বরূপ উন্মোচন করে তৎকালীন সমাজের অনুষঙ্গ, তৎকালীন সমাজের বাজে খারাপ দিকগুলোকে বিদ্রূপ করেছেন, তুলে ধরার চেষ্টা করেছেন। তো আমরা তাহলে এখানে দেখছি যে প্রশ্নটা এসেছে অপরিচিতা গল্প থেকে। তাহলে 1 নম্বর প্রশ্নের পাশে একটু আমরা লিখে নেব, 1 নম্বর প্রশ্নের পাশে আমরা লিখে নেব গদ্য। আমরা গদ্য লিখলাম। গদ্য কি? গদ্যের মধ্যে প্রবন্ধ আছে, গল্পও আছে। যেহেতু গল্প এবং প্রবন্ধ দুই রকমই আছে, তাহলে শুধু গদ্য আমরা লিখব 1 নম্বর প্রশ্নের পাশে। এখানে অপরিচিতা গল্পের আরও কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে সন্নিবেশ করেছি আমি। মূলত ব্যক্তিত্বহীন অনুপমকে শিমুল ফল ও মাকাল ফলের সাথে মাধ্যমে তুলনা করা হয়েছে। অনুপম ছিল ব্যক্তিত্বহীন, তার বিপরীতে অনুপম যাকে বিয়ে করতে গেছিল এই ছোট গল্পের প্রধান চরিত্র কল্যাণী, সে কিন্তু ছিল ব্যক্তিত্ব সম্পন্ন একজন নারী। অনুপম বাহ্যিকভাবে সুন্দর, মাকাল ফল যেরকম বাইরের দিক থেকে দেখতে সুন্দর কিন্তু ভিতরে খারাপ, ঠিক সেরকম, সেই জন্য মাকাল ফল বলেছে। পণ্ডিত মশাইদের শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনার মাধ্যমে অনুপমের ব্যক্তিত্বহীনতা এটা প্রকাশ পেয়েছে। মাকাল ফল উপরে বাহ্যিকভাবে সুন্দর কিন্তু ফল খাওয়া যায় না, এরকম ব্যাখ্যা একটু আগে আমরা করেছি। তাহলে ইম্পর্টেন্ট তথ্যগুলো সাথে সাথে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। প্রশ্ন নম্বর 2, বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন দেখবা প্রায়ই হয়। তাহলে এই সংশ্লিষ্ট একটা কথা বলে নিই, তোমাদের সায়েন্সের বাংলার প্রশ্ন, গ্রামার বলো আর গল্প কবিতা নাটক উপন্যাসের প্রশ্ন বলো, বেশিরভাগ প্রশ্ন বিগত বছরে হয়েছে এরকম প্রশ্ন বা ওই প্রশ্ন রিলেটেড প্রশ্নই হয়। এই কারণে প্রশ্ন বিশ্লেষণ করলে, ভালো করে দেখলে সায়েন্সের প্রশ্ন তোমরা কমন পাবে। এবং আশা করি আমার ক্লাস যতগুলো তোমাদের সাথে দেখা হবে সবগুলো ক্লাস এবং ক্লাস সংশ্লিষ্ট যে যতগুলো প্রশ্ন আমরা বিশ্লেষণ করব, পড়াবো, এবং আমি তোমাদেরকে কিছু প্র্যাকটিস শিটও দেব, সেগুলো তোমরা পড়লে সরাসরি প্রশ্ন কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, বঙ্গদর্শন ভারতী চতুরঙ্গ সাধনা। এটা খুব কমন প্রশ্ন, উৎস পরিচিতি অংশ থেকে নেওয়া হয়েছে। এটা ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল বিলাসী গল্পটি। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকার 1325 বঙ্গাব্দে, 1918 খ্রিস্টাব্দে, এবং সংখ্যাটা ছিল বৈশাখ সংখ্যা, বাংলা বছরের প্রথম মাসের যে সংখ্যা সেটা। তাহলে এই প্রশ্নের পাশেও আমরা লিখে নেব যে এটা গদ্য থেকে হয়েছে, গদ্য লিখব। আর এর সংশ্লিষ্ট আর একটা তথ্য একটু ব্র্যাকেটে লিখে নেব, উৎস থেকে প্রশ্নটা হয়েছে। এখন আমরা জানি গদ্য মানে হচ্ছে গল্প কবিতার প্রবন্ধ বা গল্প যেগুলো আছে। তো গদ্যের আবার তোমরা জানো শব্দ অর্থ বা টিকা অংশ, এর পরে উৎস ও পাঠ পরিচিতি লেখা আছে প্রত্যেকটা গল্প কবিতার পরে। এটা তোমরা জানো, দেখেছো। যারা জানো না তখন ভালো করে একটু ওই পাঠ পরিচিতি এবং পাঠ পরিচিতির শুরুতে যে উৎস লেখা আছে, যে এই গল্পটি কোন গ্রন্থে আছে, এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই তথ্যগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটা প্রশ্ন আসবে। তাহলে উৎস এবং পাঠ পরিচিতি থেকে একটা প্রশ্ন আসবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো জায়গায়। তুমি এখানে বিলাসী গল্পের আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য এখানে আছে। দেখো, বিলাসী গল্পটি শরৎচন্দ্রের ছবি এই গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত। বিলাসী গল্পটি আমরা জানি যে ন্যাড়া নামক একজন যুবকের নিজের জবানিতে এই গল্পটি, ন্যাড়া তার নিজের কথা
নিজের কথা উপস্থাপন করার মাধ্যমে, বলে বলার মাধ্যমেই এই গল্পটি এগিয়ে গেছে, এটা আমরা জানি। মৃত্যুঞ্জয়ের যে বাগান ছিল, ওই বাগানের পরিধি ছিল কতটুকু? 20-25 বিঘা। এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। বিলাসী গল্পের রাশিয়ার কামস্কাটকা দ্বীপের উল্লেখ আছে, একটা দ্বীপের উল্লেখ আছে আমরা জানি। বিলাসী গল্পে একটু সাগরের কথা আছে, এডেন সাগর। এই এডেন সাগর কী জন্য বিখ্যাত? শব্দার্থ বা টিকা অংশে এটাও লেখা আছে, সামুদ্রিক লবণ তৈরি করার জন্যে এই এডেন সাগর বিখ্যাত। বিলাসী গল্পে সাইবেরিয়ার কথা আছে রাশিয়ার, এই পার্সিয়ার কথা আছে ইরান, এবং বিলাতের কথা আছে, তোমরা জানো। বিলাসী গল্পের পাঠ পরিচিতির মধ্যে কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে। এখানে দেখো, বিলাসী গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা। এটা খুব একটু ইম্পর্টেন্ট তথ্য। এখানে দুই মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা এই গল্পে বর্ণিত হয়েছে, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। আমরা জানি বংশভেদ বা জাতিভেদ সেই সময়কার সমাজে খুবই প্রকট ছিল, খুবই সিরিয়াসলি তারা দেখতো সাধারণ মানুষেরা। সেটাকেই এখানে ছাপিয়ে তারা যে প্রেমে আবদ্ধ হতে পেরেছে, একজন মানুষ হিসেবে আরেকজনকে চিনতে পেরেছে বংশের সীমা অতিক্রম করে, সেটাই গল্পে দেখানো হয়েছে। একের পর এক ঘটনা এখানে আছে এবং বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘাত এখানে আছে। সেই সংঘাতের মাধ্যমেই বিলাসী গল্পের কাহিনীটা এগিয়ে গেছে, এটা আমরা জানি। এবং বিলাসী গল্পের এই সংঘাতের যে দ্বন্দ্ব, সেটাই কাহিনীকে গতি সঞ্চারিত করেছে, কাহিনীকে এগিয়ে নিয়ে গেছে। তাহলে আমরা বিলাসী গল্পের যে প্রশ্নটা এসেছে এবং এর সাথে আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য একটু জানার চেষ্টা করলাম। এরপরে হরিৎ উপত্যকা। আমরা অনেকেই হরিৎ শুনলেই আমরা মনে করি যে হরিৎ মানে হচ্ছে হলুদ। আসলে হরিৎ মানে কি হলুদ? না, হরিৎ মানে হচ্ছে সবুজ। হরিৎ মানে হচ্ছে সবুজ। তাহলে হরিৎ উপত্যকা অর্থ কি? ঝলমলে প্রান্তর, হলুদ উপত্যকা, সবুজ উপত্যকা, রক্তাক্ত উপত্যকা। তাহলে হরিৎ উপত্যকা শব্দের অর্থ হচ্ছে সবুজ উপত্যকা। এটা হচ্ছে উত্তর। আমরা এর অর্থ দেখলাম। গ নম্বর উত্তর হচ্ছে, আমরা এর পাশে টপিক লিখেছি, টপিক লিখেছি বিলাসী গল্পের পরে। এটা একটু টপিক লেখার চেষ্টা করি। এই টপিকের পাশে আমরা কি লিখব? এই টপিকের পাশে আমরা লিখব কবিতা। এটার পাশে আমরা লিখব কবিতা। 3 নম্বর। ভালো করে তোমরা যখন নোট করবে, অবশ্যই ক্লাসটা যখন করবে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং নোট করার চেষ্টা করবে। দেখো, স্যারেরা বা টিচাররা বা ভাইয়ারা ক্লাস নিয়ে তোমাদেরকে গিলিয়ে খাওয়াইলো, এটা থেকে বেশি জরুরি তোমার মেধাকে কাজে লাগিয়ে আসলে কোন জায়গা থেকে প্রশ্ন হয়েছে নোট দেখে ওই টপিকগুলো পড়া। হ্যাঁ, আমি একটা লিস্ট করে দিলাম, আমি একটা সাজেশন করে দিলাম, সেটা তুমি দেখে দেখে পড়বা, ঠিক আছে, এটা ভালো, এটা তোমাকে আমরা হেল্প করছি, ঠিক আছে। কিন্তু তুমি যখন নিজেই ওটা শিখে যাবা, তখন তোমার নিজের প্রস্তুতির উপর একটা কনফিডেন্স তৈরি হবে এবং সেই কনফিডেন্স তোমার প্রস্তুতিকে বেশি শক্ত করবে, বেশি শানিত করবে। এ কারণে নিজের কাজ এটা নিজেই, আমি হেল্প করছি, সাথে তুমিও এটা নোট করবে। তাহলে এখানে আমরা জানি যে ফেব্রুয়ারি 1969 কবিতা থেকে এটা নেওয়া হয়েছে, যেটা লিখেছেন শামসুর রহমানের ফেব্রুয়ারি 1969 কবিতায় আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা একটু দেখি। পাকিস্তানিরা বাঙালিদের সর্বদা অত্যাচার, শোষণ, নির্যাতন করছে। ভাষার দাবিতে 1952 সালে আমরা প্রাণ দিয়েছি। 1969-এর গণ অভ্যুত্থানে এসে সেই 52-এর যে মানুষ যেরকম ভাষার জন্য প্রাণ দিয়েছিল, সেই প্রাণ দেয়ার কথাটা, সেই উৎসাহ আবার কাজ করছে 1969-এ এসে। সেই টপিকের উপরে লেখা এই কবিতাটা আমরা জানি। এখানে বীরের রক্তে দক্ষিণী মাতার অশ্রুজল ফোটে ফুল, বাস্তবতার বিশাল চত্বর, এটা একটা ইম্পর্টেন্ট তথ্য এই কবিতায় আছে। তারপরে বলা আছে হৃদয়ের হরিৎ উপত্যকায় পাকিস্তানিদের শাসনামলে বাঙালির বৈরী সময়ের কথা বোঝানোর জন্যে এখানে বলা হয়েছে হৃদয়ের হরিৎ উপত্যকায় বীরের রক্তে দক্ষিণী মাতার অশ্রুজল ফোটে ফুল, বাস্তবতার বিশাল চত্বরে। এখানে আরও কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য আমরা দেখি। এই কবিতায় বলা হয়েছে অবিরত অবিনাশী বর্ণমালা ঝরে কিসের মতো? নক্ষত্রের মতো। এখানে বলা হয়েছে বীরের রক্তে দক্ষিণী মাতার অশ্রু ঝরে। অশ্রু কোথায় ঝরে? হৃদয়ের হরিৎ উপত্যকা। সেই ফুল আমাদেরই প্রাণ। সেই ফুল কি? সেই ফুল আমাদেরই প্রাণ। আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায় শিহরিত হয়
ক্ষণে ক্ষণে, আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায় কি হয়, শিহরিত হয় ক্ষণে ক্ষণে। কবিতার ব্যাখ্যা বা বিশ্লেষণ আমরা যখন এই কবিতাটা পড়ব, আরও বিস্তারিত পড়ার চেষ্টা করব। কিভাবে এমসিকিউ প্রশ্ন হয় সেটা তোমাদেরকে জানানো, সেটা দেখার চেষ্টা করব। তবে আপাতত আমরা এখান থেকে কিছু ইম্পর্টেন্ট তথ্য একটু জেনে নিলাম, এবং এই টপিকের পাশে কবিতা নিশ্চয়ই তোমরা লিখেছ। প্রশ্ন নম্বর 4, বিশ্বাসের পাথরে যেন খোদাই সেই চোখ, কার চোখ? এই বাক্যটা লাল সালু উপন্যাস, যেটা লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, যেটা তোমরা পড়েছো, ইউটিউবে এটার মুভিও আছে, এটা দেখে নিতে পারো একটু টেনে দিয়ে। উপন্যাসটা পড়া খুবই জরুরি, নাটকটাও পুরোটা পড়া খুবই জরুরি। এখান থেকে একটা নাটক, একটা উপন্যাস থেকে একটা করে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, মিনিমাম একটা প্রশ্ন হবে নাটক আর উপন্যাস থেকে। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে 4 নম্বর প্রশ্নের পাশে লিখে নেব উপন্যাস। প্রথম কাজ হচ্ছে 4 নম্বর প্রশ্নের পাশে লিখে নেব উপন্যাস। বিশ্বাসের পাথরে যেন খোদাই সেই চোখ, কার চোখ? মজিদের, আক্কাসের, রহিমার, গ্রামবাসীর? উত্তর হবে গ্রামবাসীর চোখ, এটা আমরা জানি। এবার এই সংশ্লিষ্ট কিছু তথ্য, কিছু প্রশ্ন একটু আমরা দেখি। এই বাক্যটা উপন্যাসের একবারে শেষ বাক্য, সেই জায়গার কিছু অংশ আমরা একটু পড়ার চেষ্টা করি। দুনিয়াটা বিবি বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র। মজিদ তার স্ত্রী রহিমাকে এই কথাটা বলছে শেষে, কিন্তু তা যেন তোমারে আধা না করে দেয়। এখানে আধা মানে আন্ধা না করে দেয়, এখানে আন্ধা থেকে আসছে আধা, যেহেতু এখানে চন্দ্রবিন্দু আছে, আমরা দেখতে পাচ্ছি চন্দ্রবিন্দু আছে, আন্ধা না করে দেয় মানে দুনিয়ার মোহ যেন তোমাকে আন্ধা না করে দেয়। শেষে মজিদ যখন তার সকল ক্ষমতা আর কাজে লাগাইতে পারে না, যখন ঝড় হলো, বৃষ্টিপাতে গ্রামবাসীর সকল ধান ক্ষেত নষ্ট হয়ে গেল, এবং মজিদের যে একটা ক্ষমতা আছে সেটা যখন দুর্বল হতে শুরু করলো, সবার মনে যখন একটা অবিশ্বাস জাগানো শুরু হলো, সবাই যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো যে ধান নষ্ট হলে, শেষ হয়ে গেলে আমরা চলবো কী করে, খাবো কি, ঠিক সে সময়ও মজিদ মনে মনে নিজে দুর্বল হয়ে গেছে। আল্লাহ, তাহলে তো আমার এতদিনের যা 2 নম্বরই ভণ্ডামি করে ওদের যে বুঝায় রাখছি সেটা তো শেষ হয়ে গেল। ঠিক সেই সময় মজিদের ভিতরে অবস্থা খুবই খারাপ। তারপরেও মজিদ যাদের উপরে নির্ভর করে ব্যবসা চালায় গ্রামবাসী, তাদেরকে সে অনুপ্রাণিত করার চেষ্টা করছিল এই কথাগুলোর মধ্যে দিয়ে। এটা রহিমার বিশ্বাস যেন না টলে রহিমাকে সে বলেছে। তারপর সে বেরিয়ে যায়, মজিদ বেরিয়ে মাঠের দিকে হাঁটতে শুরু করে। ইতিমধ্যে ক্ষেতের প্রান্তে লোক জমা হয়েছে, লোকজন চলে আসছে ক্ষেতের চারপাশে, ক্ষেতের ধারে। কারো মুখে কথা নেই। মজিদকে দেখে কে একজন হাহাকার করে উঠে বলে, সব তো গেল। কেউ একজন চিৎকার করে উঠে, সব তো শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল হুজুর, এইবার নিজেই বা খামু কি, পোলাপানদের বা দিমু কি, খাওয়া দাওয়ার টেনশন হইতেছে। মজিদের বিনিদ্র মুখ, তো মজিদও তো এই টেনশনে ঘুমাই নাই তার আগের রাতে। মুখটা বৃষ্টি ঝরা প্রভাতের ম্লান আলোয় বিবর্ণ কাঠের মতো শক্ত দেখায়। তখন মজিদের মুখটা টেনশনে ভরা, না সারা রাত ঘুমাই নাই এমন মুখটা কাঠের মতো শক্ত হয়ে যায়। সে দেখো, আমি এই প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যে অংশটা তোমাদেরকে ব্যাখ্যা করছি, প্রশ্ন কিন্তু এই অংশের মধ্যে থেকেও হতে পারে যে মজিদের বিবর্ণ মুখটা কিসের মতো শক্ত হয়ে গেছিল, কাঠের মতো দেখাচ্ছিল, কাঠের মতো শক্ত হয়ে গেছিল। সে কঠিনভাবে বলে, তখন যে লোকটা এসে বললে নিজে খাবো কি, বাচ্চা কাচ্চাদের খাওয়ামু কি, তখন সে তারে কঠিনভাবে মানে একটু ধমকের সুরে বলতেছে, নফরমানি করিও না, খোদার ওপর তওয়াক্কুল রাখো। নফরমানি করতেছো তুমি, খাওয়া দাওয়া নিয়ে টেনশন করতেছো, কি খাবা, এর মানে রিজিকের মালিক তুমি হওয়ার চেষ্টা করতেছো, এটা নফরমানি। নফরমানি বলে বলতেছে খোদার উপর তওয়াক্কুল করো, খোদার উপরে বিশ্বাস করো। এরপর কারো মুখে কথা জোগায় না, সামনে খেতে খেতে ব্যপ্ত হয়ে আছে ঝরে পড়া ধানের ধ্বংসস্তূপ, আর কেউ কোনো কথা বলে না। মজিদ যখন চিৎকার করে ধমক কঠিনভাবে তাদেরকে বলে, এই যে তাদের যে চাহনি তখন হয়েছিল মজিদের ধমক বা কঠিনভাবে বলার পরে তাদের চেহারার যে অবস্থা হয়েছিল, সেটাই বলেছে, চেয়েছে চোখে কোনো ভাব নেই, কোনো কোনো অস্তিত্ব নেই, চোখ একবারে নির্জীব হয়ে আছে। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। তাদের চোখে দেখতে পাচ্ছে, তাদের চোখ খোদাই করা কিসের, বিশ্বাসের পাথরে খোদাই করা। তারপরে তার চোখের ভিতরে এখনও মজিদের প্রতি, মজিদের কথার প্রতি যে বিশ্বাস, অন্ধবিশ্বাসে তারা, তাদের যে এতদিন যে তারা বেড়ে উঠেছে, যে অন্ধবিশ্বাস তাদের মধ্যে আছে, সে বিশ্বাসটা যেন এখানে, সেই বিশ্বাসের পাথরে যেন তাদের চোখটা খোদাই করা আছে। তো দেখো,
আমরা প্রশ্ন বিশ্লেষণ করছি, তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে প্রথম ক্লাস টপিক বা বিস্তারিত না পড়ে তোমরা তো অধৈর্য হয়ে গেছে, দেখলাম গেছো গ্রুপে, তোমরা অনেকে অধৈর্য হয়ে গেছো দেখলাম। তোমরা ভাবতে পারো যে প্রথমে প্রশ্ন বিশ্লেষণ ক্লাস করে কি করব। দেখো আমি একটা প্রশ্ন দেখাচ্ছি, সাথে আরও ইম্পর্টেন্ট তথ্য দেখাচ্ছি। একটা প্রশ্ন পড়ার সাথে সাথে কিন্তু আমরা অনেক ইম্পর্টেন্ট তথ্য পেয়ে যাচ্ছি, এবং প্রশ্ন কিভাবে হয়, উত্তর কি করতে হবে, কোন জায়গা থেকে পড়তে হবে সে সম্পর্কে কিন্তু আমাদের ধারণা তৈরি হচ্ছে। এই কারণে এটা পড়তে পারা বা পড়া, প্রশ্ন বিশ্লেষণ কাজ খুব সিরিয়াসলি করা, এই ক্লাসটা খুবই জরুরি। আমি আবারও বলি, সবারই জন্যে প্রশ্ন বিশ্লেষণ ক্লাসটা করা খুবই জরুরি। আমরা এরপর প্রশ্ন নম্বর 5-এ যাই। দেখছি যে এখানে উচ্চারণ থেকে একটা প্রশ্ন হয়েছে, তাহলে 5 নম্বর প্রশ্নের পাশে আমরা লিখে নেব উচ্চারণ, বা যে টপিকটা এটাকে বলা হয় উচ্চারণ সূত্র। আমরা এভাবে লিখতে পারি, অভিপ্রেত শব্দের প্রমিত উচ্চারণ কি? এটা অভিপ্রেত, আমরা বলি অভিপ্রেত, আসলে এটা অভিপ্রেত না, এটার উচ্চারণ হবে অভিপ্রেত। তাহলে অভিপ্রেত মানে হচ্ছে প দুইটা হবে, এখানে প দুইটা নেই, এখানেও প দুইটা নেই, এখানে অভিপ্রেত আছে, এখানে প একটা, আবার এখানে প দুইটা দেখতে পাচ্ছি। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এখানে লেখা আছে অ, কিন্তু এখানে তো অ ছিল, এখানে হয়েছে ও, এখানে ও হয়েছে, এখানে ও, তাহলে উত্তর তো এটা হওয়ার কথা। কিন্তু তোমরা ইন্টারমিডিয়েটে যখন তোমরা পরীক্ষা দিয়েছো, উচ্চারণের সূত্র পড়েছো, তোমরা সেখানে দেখেছো শব্দের শুরুতে যদি অ থাকে এবং পরে যদি রস্যকার বা রস্যইকার অথবা দীর্ঘইকার থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণটা সংবৃত হয়, তার মানে ও এর মতো হয়। সেই হিসাব করে উত্তর হবে ঘ। দেখছি আমরা অভিপ্রেত, এখানে পয়ের সাথে রফলা থাকার কারণে পয়ের উচ্চারণ দুইটা হবে। অভিপ্রেত শব্দের উচ্চারণ এরকম এরকম সংশ্লিষ্ট আরও কয়েকটা উচ্চারণ একটু আমরা দেখি। দেশব্যাপী, যেখানে বয়ের সাথে জফলা আছে তাহলে হবে কি দেশব্যাপী। বিদ্যান, এখানে দয়ের সাথে বফলা আছে মানে দ কয়টা হবে, দ দুইটা হবে, তাহলে বিদ্যান। গ্রন্থ, গ্রন্থ আমরা দেখতে পাচ্ছি এটা গ্রন্থ না গ্রন্থ, তাহলে এরকম হবে গ্রন্থ দিয়ে থ দিতে হবে। এটা এখনই, এখনই নাকি এখনই, এখনই, তাহলে এরকম হবে দেশপ্রেম, দেশপ্রেম, এখানে পয়সার সাথে রফলা আছে, তাহলে যার সাথে রফলা আছে সেটা দ্বিত্ব হবে, তাহলে হবে কি দেশপ্রেম। কারণ আমরা এটা বলি ঠিক যেভাবে বলি সেভাবে, মূর্ধন্য লেখা আছে কিন্তু দন্তান্ন লেখা হয়েছে, কারণ আমরা জানি দন্তান্ন এবং মূর্ধন্যর উচ্চারণ একই, এই কারণে উচ্চারণ ভেঙে লেখার সময় দন্তান্ন দিতে হয়। এটা হচ্ছে ব্যতিক্রম, অনেকে বলে ব্যতিক্রম, ব্যতিক্রম না, এটা হচ্ছে ব্যতিক্রম, তাহলে ব্যতিক্রম, কয়ের সাথে রফলা আছে এই জন্য ক দুইটা। তাহলে এইরকম আমরা এই যে উচ্চারণের সাথে আর যেগুলো শিখছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো একটু আমরা গুরুত্ব দিয়ে পড়বো। পঙ্কজ কোন সমাস? রূপক, উলুক, বহুব্রী। আমরা তাহলে দেখতে পাচ্ছি 6 নম্বর প্রশ্ন হয়েছে সমাস থেকে। তোমাদের অনেকেই দেখি সমাস নিয়ে বেশ একটা ভীতিকর অবস্থা তৈরি করে ফেলেছো, অনেকেই লিখে ফেলেছো সমাস খুব কঠিন, অনেক কিছুই লিখতেছো। তাদের জন্য প্রশ্ন, আমরা যে ক্লাস করব, যে প্রশ্ন বিশ্লেষণ করব, সেগুলো পড়লেই তোমরা সমাসের প্রশ্ন কমন পাবে, এই জন্য টেনশন করার কোনো দরকার নেই। রূপক কর্মধারায় উপপদ তৎপুরুষ, অলুক বহুব্রী, নিত্য সমাস। আমরা জানি যে পঙ্কজ এটা একটা উপপদ তৎপুরুষ সমাস, এবং আমরা জানি উপপদ তৎপুরুষ এর ব্যাস বাক্য হচ্ছে পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা, এটাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাসে আমরা জানি উপপদের সাথে কৃদন্ত পদের সমাস হয়। এরকম আরও কিছু উদাহরণ আমরা দেখতে পারি পঙ্কজ উপপদ তৎপুরুষে। জলচর, জলে চরে যা, জল জল দেয় যে, সব জানতা সব জানে যে, অগ্রজ অগ্রে জন্মে যে, গৃহে বাস করে যে, ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছেন যে। তার মানে আমরা যখন এক কথায় প্রকাশ পড়েছি এই টাইপের বাক্য দেখেছি, তার মানে উপপদ তৎপুরুষ সমাসে দেখা যায় যে এক কথায় প্রকাশের মতো বাক্য থাকে, এক কথায় প্রকাশের মতো কিছু বাক্য থাকে উপপদ তৎপুরুষ সমাসে। এটা একটা কমন জিনিস আমরা দেখার চেষ্টা করলাম। তাহলে এখানে উপপদ তৎপুরুষ সমাস এবং উপপদ তৎপুরুষ সমাস, এছাড়া গ্রামারের ভাষায় বলে উপপদের সাথে কৃদন্ত পদ। এখন উপপদটা কি? উপপদটা হচ্ছে এই যে জল, জল, সব, অগ্র, গৃহ, ইন্দ্র, এগুলো সবই হচ্ছে বিশেষ্য, সবই হচ্ছে বিশেষ্য। বিশেষ্য এই যে ইন্দ্র, গৃহ, অগ্র, সব, জল,
জল, এগুলো সব হচ্ছে বিশেষ্য। বিশেষ্য আর পরের শব্দগুলো হচ্ছে কৃদন্ত। বিশেষ্যের সাথে যদি কৃদন্ত শব্দ থাকে বা কৃদন্ত পদ থাকে, কৃদন্ত পদটা কি? কৃদন্ত পদ হচ্ছে কৃত প্রত্যয় দিয়ে গঠিত পদ, কৃত প্রত্যয় সাধিত পদ। তাহলে কৃদন্ত পদ হচ্ছে কৃত প্রত্যয় সাধিত পদ। কৃদন্ত পদের পূর্বে যদি বিশেষ্য থাকে তাহলে সেই বিশেষ্যটাকে বলা হয় উপপদ। উপপদ। আর সংজ্ঞায় বলা হয় উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। আমরা আপাতত এটুকু একটু জেনে নিই, আমরা যখন সমাস পড়ব উপপদ তৎপুরুষ সমাস আরও বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। এরপরের প্রশ্ন, নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়? শুদ্ধ নয় বা শুদ্ধ বা সঠিক নাকি বেঠিক, ভুল নয় বা ভুল, এটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখা দরকার। শেষে নয় আছে কি নেই এটা খুব সিরিয়াসলি পড়া দরকার। দেখো, প্রশ্ন পড়ে যদি আমি উত্তর জানার পরেও ভুল করি তাহলে এর মতো লস কিন্তু আর হবে না। এই কারণে খুব সতর্কতার সাথে প্রশ্ন পড়তে হবে। তোমরা যারা দ্বিতীয়বার পরীক্ষা দিবে অনেকের হয়তো এরকম ভুল হয়েছে, সে এখন হয়তো এটাকে রিলেট করতে পারে যে প্রশ্নটা যদি একটু ভালো করে পড়তাম তাহলে হয়তো ওই প্রশ্নটা ভুল হইতো না। তাহলে এটা একটু সিরিয়াসলি দেখা দরকার। বলেছে কোনটি শুদ্ধ নয়? উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়, সব সভ্য এসেছেন এ কথা প্রমাণিত হয়েছে। শুদ্ধ নয় মানে হচ্ছে ভুল, ইহার আবশ্যকতা নাই, ইহা এই কথা প্রমাণিত হয়েছে। সব সভ্য এসেছেন, সভ্য মানে হচ্ছে সদস্য, সদস্য মানে মেম্বার, সকল মেম্বার এসেছেন, ইহার আবশ্যকতা নাই, এটাও ঠিক আছে, এ কথা প্রমাণিত হয়েছে, এটাও ঠিক আছে। তাহলে কি? তাহলে উত্তর হচ্ছে এই যে উপরোক্ত বাক্য যেটা দেখেছি, এই উপরোক্ত এই শব্দটা ঠিক নেই। এটা গঠিত হয়েছে কিভাবে? উপরি যুক্ত উক্ত। তাহলে যে শব্দটা হয় সে শব্দটা হয় উপরযুক্ত। উপরিযুক্ত উক্ত শব্দটা হয় উপরযুক্ত। এটাই হচ্ছে এটার শুদ্ধ রূপ। আমরা আরও কিছু, তাহলে এইখানে যে টপিক আমরা লিখব এখন, এটা খুব সিরিয়াসলি একটু লিখে নিও। আমরা এখন এখানে যেটা লিখব সেটা হচ্ছে শুদ্ধিকরণ। শুদ্ধিকরণ বানানে কিন্তু দীর্ঘইকার হয়। এটা সিরিয়াসলি লিখতে কইলাম কেন? সিরিয়াসলি লিখতে কইলাম কারণ হচ্ছে শুদ্ধিকরণ থেকে প্রশ্ন একটা হবেই। তুমি যে 4টা বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের জন্য প্রয়োজন হবে বাংলা, সব জায়গায় শুদ্ধিকরণ থেকে একটা বা 2টা প্রশ্ন হবেই। শুদ্ধিকরণ তোমার জন্য মাস্ট। আবার সায়েন্সের ইউনিটে ইউনিটের যখন রিটার্ন দিতে যাবা সেখানেও শুদ্ধিকরণ কাজে লাগবে। রিটেনে শুদ্ধিকরণ অনেক সময় আসতে দেখা যায়। তাহলে আমরা 7 নম্বর প্রশ্নের পাশে শুদ্ধিকরণ লিখি এবং এখানে আরও কিছু শুদ্ধিকরণের বাক্য দেয়া আছে। আসামির অনুপস্থিতিতে বিচার হচ্ছে ছেলেটি অত্যন্ত মেধাবী, আপনি সস্ত্রীক আনমন্দিত। সস্ত্রীক বানানে অনেক সময় দেখা যায় এভাবে লেখা থাকে, এভাবে লেখা থাকার কারণেই এই বফলা হবে না, এই কারণেই এটা ভুল। এটি অত লজ্জাকর বিষয়, আমরা লজ্জাস্কর বলে বসি। আমার টাকার আবশ্যকতা নেই, এটা ঠিক আছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ, বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় 30 কোটি। পিতামাতার প্রতি পিতা তোমার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, হাবিব পরীক্ষা এলে চোখে সর্ষে ফুল দেখে। তোমরা শুদ্ধিকরণ তো পড়েছো ইন্টারমিডিয়েটে, সেখানে তোমরা এই টাইপের কিছু বাক্য দেখেছো, এখানগুলো থেকেই প্রশ্ন হবে। এখানে যেহেতু একটা কথা আসলো সেজন্য বলে নিই, আমি যদিও পরবর্তীতে বলবো আবার, সেজন্য আবার যেহেতু মনে এসছে, যদি মিসিং হয় তাই বলে নিই। ইন্টারমিডিয়েটের সিলেবাসে যে ব্যাকরণগুলো তোমরা পড়েছো, ব্যাকরণের যে টপিকগুলা 6টা, বিশেষত 6টা, এখান থেকে প্রশ্ন, ওই 6টা টপিক থেকে প্রশ্ন হবেই। গদ্য পদ্য মানে গল্প কবিতা নাটক উপন্যাস ছাড়া ব্যাকরণের ওই 6টা টপিক থেকেই প্রশ্ন হবে সব। এর বাইরে হয়তো 2-1টা প্রশ্ন হতে পারে। তাহলে বেশিরভাগ প্রশ্ন ইন্টারমিডিয়েটের সেকেন্ড পেপারে যে গ্রামারের টপিক ছিল ওই টপিকগুলো থেকেই হবে, গদ্য পদ্য নাটক উপন্যাস থেকে হবে অধিকাংশ প্রশ্ন। সমুদ্রের হাওয়া গায়ে মেখে হৃদয় যমুনার ঝড় তুলল, এখানে মূলত এটা হবে মেখে, মেখে হবে। তার মানে আমরা দেখেছি বাক্যটির যোগ্যতা হারানোর কারণ কি? বাক্যের আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা, আমরা জানি বাক্যের 3টা মূল বৈশিষ্ট্য। তাহলে মূল বৈশিষ্ট্য থেকে প্রশ্ন হয়েছে, তার মানে এই প্রশ্নটা হয়েছে মূলত বাক্য থেকে। আমরা 8 নম্বর প্রশ্নের পাশে একটু বাক্য লিখে নেব। এবং সমুদ্রের হাওয়া গায়ে মেখে হৃদয় যমুনায় ঝড় তুলল। দেখো, সমুদ্রের হাওয়া গায়ে মাখা যায়?
হৃদয় যমুনায় ঝড় তুললো, সমুদ্রের হাওয়া কি গায়ে মাখা যায়? হৃদয়কে যমুনার সাথে তুলনা করছে। হৃদয় যমুনায় ঝড় তুললো, এই তুলনা সম্ভব না, এই তুলনা বাস্তবে হয় না। তুলনা তুলনা যদি বাস্তবে না হয় এটাকে বলা হয় অলংকারের ভুল প্রয়োগ। মানে সাহিত্যের এই যে তুলনার মাধ্যমে সাহিত্যের সৌন্দর্য বৃদ্ধি করা, এটাকে অলংকার বলে। এখানে অলংকারটা আসলে ভুল প্রয়োগ হয়েছে, এটা এই কারণে এটা যোগ্যতা হারাবে। আমরা জানি একটা বাক্যের তিনটা মৌলিক বৈশিষ্ট্য আছে, সেটা তোমরা জানো। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আর একটা হচ্ছে আসক্তি, আর একটা হচ্ছে যোগ্যতা। তার মানে আমরা এই টপিকটা দেখেছি, বাক্য থেকে প্রশ্ন হয়েছে। এর প্রশ্ন দেখো, কোন গুচ্ছটি শুদ্ধ? তার মানে আমরা দেখতে পাচ্ছি শুদ্ধিকরণ থেকে আরও একটা প্রশ্ন হয়েছে, তাহলে পাশে লিখে নিই শুদ্ধিকরণ। শুদ্ধিকরণ থেকে দেখতে পাচ্ছি আর একটা প্রশ্ন হয়েছে, কোন গুচ্ছটি শুদ্ধ? গুচ্ছ মানে হচ্ছে এক এক জোড়া, এখানে যদি তিনটা থাকে তিনটাই শুদ্ধ হইতে হবে। একটা অপশনে যতগুলো থাকবে সবগুলো মিলেই একটা গুচ্ছ। কোন গুচ্ছটি এখানে শুদ্ধ? কর্ম রেফ আছে, তাহলে ম দুইটা হবে না, মূর্ছা হয়নি। কাহিনী বানান হিন্দি শব্দ, তাহলে কাহিনীতে আর কোনো দীর্ঘইকারের কাহিনী হবে না, কাহিনী ঠিক আছে। ঠান্ডা এটাও হিন্দি শব্দ, তাই মূর্ধন্য হবে না, যদিও তোমাদের সামনে তোমরা মূর্ধন্য লেখা অনেক জায়গায় পাবে, তবে এটা ভুল। কাহিনী এবং ঠান্ডা হিন্দি শব্দ, তাহলে এই বানানটা ঠিক আছে। প্রায়শ শেষে এই বিসর্গ হবে না, দায়ী বানান দায়াকার অন্তস্থ হয় দীর্ঘই হবে। গণনা বানানে গ মূর্ধন্য দন্তন্য আকার হবে গণনা। ঘনিষ্ঠ, ঘনিষ্ঠতে শয়ের সাথে ঠ হবে। তাহলে এখানে শুদ্ধিকরণ থেকে প্রশ্ন হয়েছে, এটা একটু মাথায় রাখতে হবে। এখানে শুদ্ধ উত্তর হচ্ছে কাহিনী আর ঠান্ডা। আমরা আরও কিছু শুদ্ধিকরণ এই লিস্টের মধ্যে তোমরা পাবে, এগুলো একটু লিখে প্র্যাকটিস করবে, মনে রাখবে। শুদ্ধিকরণের মধ্যে কিন্তু বানানের নিয়ম আসবে। শুদ্ধিকরণের মধ্যে আমি একটু লিখে নিই, তোমরা একটু এটা ভালো করে খেয়াল করো। আমি লিখব শুধু একটা শুদ্ধিকরণ, কিন্তু শুদ্ধিকরণ মানে কিন্তু এরকম শুধু শুদ্ধিকরণ নামে তো কোনো টপিক নেই। এই টপিকের মধ্যে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে বানানের নিয়ম, বানানের নিয়ম আমরা শুদ্ধিকরণের মধ্যে হিসাব করে পড়ব। আর একটা হচ্ছে তোমরা জানো ইন্টারমিডিয়েটে পড়েছো নত্ব ও সত্যবিধান, এটাও শুদ্ধিকরণের মধ্যে পড়বে। বানানের নিয়ম, নত্ব ও সত্যবিধান। আর একটা আছে শব্দের প্রয়োগ অপপ্রয়োগ, এই প্রয়োগ অপপ্রয়োগ, নত্ব সত্যবিধান, বানানের নিয়ম, বাক্য শুদ্ধিকরণ, অনুচ্ছেদ শুদ্ধিকরণ, এই সব মিলায়ে আমি একটা টপিক কইছি, সেই টপিকটা হচ্ছে শুদ্ধিকরণ। এই শুদ্ধিকরণের এখানে আর শুদ্ধিকরণ পড়ার সময় একটু খেয়াল রাখতে হবে, শুদ্ধিকরণ শুধু পড়লে কিন্তু মনে থাকবে না। শুদ্ধিকরণ পড়ার সময় উচ্চারণ করতে হবে, তোমার মুখ দিয়ে বলাইতে হবে, কানকে শোনাইতে হবে, সাথে হাত দিয়ে লেখাইতে হবে। আর চোখ তো খোলা রাখবাই, চোখ তো আর বন্ধ রাখার সুযোগ নাই। তাহলে যখন শুদ্ধিকরণ আমরা পড়বো, উচ্চারণ করে করে পড়বো। কিভাবে কিভাবে আমি বলি, দেখো তুমি পড়বা শৃঙ্খল, শৃঙ্খল বানান তালবস্যায় রিকার উময় খ ল, শৃঙ্খল, এভাবে পড়বা। তুমি পড়বা সমীচীন, দন্তস্ব ময় দীর্ঘইকার চয় দীর্ঘইকার দন্তান্ন, সমীচীন। কি পারবা তো? প্রস্তুত তো? শুদ্ধিকরণ থেকে কিন্তু প্রশ্ন হবেই, রিটেনেও আসতে পারে, এমসিকিউতে একটা বা দুইটা তো আসবেই। গুচ্ছ, চবি, যাবি, ঢাবি, যেখানেই পরীক্ষা দাও, বাংলা যদি তুমি দাগাও, বাংলাদেশে যদি চাকরির পরীক্ষা দিতে চাও, শুদ্ধিকরণ তোমার জানা লাগবেই। এই জন্যে শুদ্ধিকরণ পড়ার সময় পড়বা, উচ্চারণ করবা, কানে যেটা শুনবা ওটা লিখবা। বানান করে, অনেকে অবশ্য বানান করে পড়তে পারে না, কারণ বর্ণমালা রস্বইকার দীর্ঘইকার এইটাই অনেকে চেনে না। এই সংখ্যাও আছে, কম না, আমি জানি তোমাদের মধ্যেই আছে যারা এখন শুনতেছে এটা, যে নিজের মনে মনে হতেছে আল্লাহ আমি কি তাহলে মূর্খ নাকি? হ্যাঁ, তুমি যদি বানান করে না পড়তে পারো, লেখা আছে কারণ কয়াকার র মূর্ধন্য, এভাবে যদি বলতে নাই পারো, তাহলে তোমার তো মূর্খ বলবে লোকজন। তাইলে বানান বানান করে ভালো করে বানান করে করে পড়বা এবং সাথে লিখবা। এখানে কিছু গুরুত্বপূর্ণ বানান আমি দিয়েছি, একটু দেখে নেব আমরা।
কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ? উপসর্গযোগে গঠিত, তার মানে আমরা দেখতে পাচ্ছি উপসর্গ থেকে প্রশ্ন হবে, এবং তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে উপসর্গ তো ছিলই, তাহলে উপসর্গ থেকে একটা প্রশ্ন হবেই মাস্ট। কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ? দেখো, দিকভ্রান্তর দিক কি উপসর্গ? শয়নের স কি উপসর্গ? একাদশের এক কি উপসর্গ? না, এগুলো কোনোটা উপসর্গযোগে গঠিত শব্দ না। নিমগ্নের মূল শব্দ হচ্ছে মগ্ন, আর এখানে উপসর্গ যুক্ত হয়েছে নি। উপসর্গের সংজ্ঞা, এখন এখানে যে উপসর্গযোগে গঠিত শব্দ নিমগ্ন, আমি যা বললাম এটা এখানে লেখা আছে। তাহলে আমরা উপসর্গযোগে আরও কিছু শব্দের উদাহরণ এখানে দেখতে পাচ্ছি। সুকীর্তি, সুগঠিত, সুগীত, সুকর, সুপ্রাচ্য, প্রবীণের প্র, উপহারের উপ, নিবৃত্তির নি, আন করার আন, ইতিকথার ইতি, আনমনার আন, ভর দুপুরের ভর, ভর সন্ধ্যের ভর, এগুলো সবই উপসর্গযোগ। ওইগুলো সবই উপসর্গ, উপসর্গ শব্দের পূর্বে যুক্ত হয়। এই টাইপের ব্যাখ্যা বা এই বিশ্লেষণ তোমরা অনেকবার দেখেছ। নিচের কোন শব্দে বচন ঘটিত অশুদ্ধি ঘটেছে? তার মানে মূলত প্রশ্ন হয়েছে অশুদ্ধি থেকে, প্রশ্ন হয়েছে অশুদ্ধি কিন্তু আবার বচন ঘটিত, তার মানে আমরা এটাকেও শুদ্ধিকরণ হিসাবে ধরতে পারি। এটা মূলত শুদ্ধিকরণের প্রশ্ন, কিন্তু আমরা এই শুদ্ধিকরণটা, এই অশুদ্ধিটা আমরা জানতে পারবো বচন পড়লে, তাই এটাকে আমরা শুদ্ধিকরণেও রাখতে পারি, বচনেও রাখতে পারি। আমি যে লিস্ট করেছি সেখানে বচন লিখেছি, তাহলে তোমরা এখানে লিখবা দুই রকম, শুদ্ধিকরণ লিখবা এবং নিচে বচন লিখবা। শুদ্ধিকরণ লিখে বচন লিখবা। দেখো, গুণীগণ, শিক্ষার্থীবৃন্দ, বিদ্বান সমাজ, বন্ধুগণেরা, তোমার বন্ধুরা সামনে আইছে, বন্ধুগণেরা আমি তোমাদের সামনে আজকে খুব আশা নিয়ে দাঁড়িয়েছি। বন্ধুগণেরা, অনেক বন্ধু মানে বিশাল বন্ধু দেখাইতে গিয়ে বন্ধুগণেরা বলবা না, এখানে মূলত আছে বন্ধু, এটা এক বচন, বন্ধুগণ বললেই না, বন্ধুগণেরা কেন অতিরিক্ত বলা যাবে না? সকল ছাত্রছাত্রীরা বলা যাবে না? এটা তোমরা জানো, খুবই খুবই কমন একটা জিনিস। প্রবঞ্চনীতে অশুদ্ধ ঘটেছে, আমরা দেখে পাচ্ছি বন্ধুগণেরা দ্বিত্ব ব্যবহার করা হয়েছে। ঠিক এরকম আরও কিছু ভুল হইতে পারে। ছেলেগণ হয় না, হয় ছেলেরা, বইরা বইগুলো হয়, রাস্তাগণ হবে না রাস্তাগুলো, কলম বৃন্দ হয় না, বস্তুর সাথে বৃন্দ হয় না কলমগুলো, আয়নাজাত আয়নাটি, টেবিলগণ হয় না টেবিলগুলো, অতিথিগুলো কখনো হয় না, হয় অতিথি বৃন্দ। আচ্ছা, আই হ্যাভ নট ইয়েট কাম রাউন্ড, আই হ্যাভ নট ইয়েট কাম রাউন্ড, কাম রাউন্ড একটা প্রভাব, কাম রাউন্ড মানে হচ্ছে সুস্থ হওয়া, তাহলে এইটা নর্মালি অনুবাদ থেকে এসেছে। আমরা একটু এর পাশে লিখে নিই অনুবাদ, অনুবাদ থেকে এসেছে। অনুবাদের প্রশ্ন মনে রাখবা, অনুবাদের প্রশ্ন মূলত ইংলিশ প্রভাব থেকে হয়, প্রভাব থেকে হয়। দেখো, এটা কিন্তু তোমরা নোট করছো তো, ভালো করে খেয়াল করছো তো, প্রশ্ন বিশ্লেষণ কিন্তু খুবই জরুরি এই ক্লাসটা করা। আমি বারবার বলতেছি, নোট করা, কোন টপিক থেকে কেমনে প্রশ্ন হইতেছে, আমি কি বলতেছি, এটা জানা খুবই জরুরি। তাহলে অনুবাদ প্রভাব থেকে এসেছে, আমি এখনও এসে পৌঁছাই নাই। কাম রাউন্ড মানে হচ্ছে সুস্থ হওয়া, এই জন্য এই প্রশ্নের উত্তর আমি এখনও সুস্থ হই নাই, গ উত্তর। আমরা আরও কয়েকটা প্রভাব এবং অনুবাদের জন্য গুরুত্বপূর্ণ বাক্য একটু দেখে নেই। সুইম উইথ দ্য টাইড, ঝোপ বুঝে কোপ মারা, লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্কর, মেনি মেন মেনি মাইন্ড, নানামনির মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মত, ফল ফ্রম দ্য ক্লাউড, আকাশ থেকে পড়া মানে অ্যাস্টোনিশড হওয়া, আশ্চর্য হওয়া খুব বেশি। ওয়েলের ওয়ান মেশিন, এটা নিজের চরকায় নিজের তেল দেওয়া। দ্য ফ্যাক্টরি ইজ আ ডেড লেটার, কারখানা ডেড লেটার মানে অচল হয়ে যাওয়া, এটা আমরা জানি, ডেড লেটার মানে অচল হয়ে যাওয়া। নো পেইন নো গেইন, বিনামে কষ্ট বিনে কেষ্ট মেলে না। টু দ্য পিওর ওয়াল থিংস আর পিওর, তুমি নিজে যদি ভালো হও পুরো জগৎটাই তোমার কাছে ভালো লাগবে। ওয়ান শ্যালো ডাজ নট মেক আ সামার, এক মাঘে শীত যায় না, সুযোগ একবার চলে যায় না, আরেকটা মাঘ আসবে সামনের মাসে, তখন তো আবার শীত আসবে। তাহলে অনুবাদের প্রশ্ন দেখলাম। আমরা 13 নম্বর প্রশ্ন দেখি, কোনটি দেশি শব্দ নয়? এখানে যতগুলো শব্দ আছে, ঢেকি দেশি শব্দ, ঘড়ি দেশি শব্দ, ডিঙি দেশি শব্দ, কিন্তু গরিব এই শব্দটা হচ্ছে আরবি শব্দ, গরিব আরবি শব্দ। তাহলে কোনটি দেশি শব্দ নয়? এটার পাশে আমরা কি টপিক লিখতে পারি? এটার পাশে আমরা লিখব শব্দ, শব্দ থেকে প্রশ্ন হবে, শব্দ খুব ইম্পর্টেন্ট।
গরিব দেশি শব্দ, হ্যাঁ সরি গরিব আরবি শব্দ, এরকম আরও কিছু আরবি শব্দ বা ফার্সি শব্দ, গুরুত্বপূর্ণ কিছু পর্তুগিজ শব্দ এখানকার লিস্ট আছে। এগুলো একটু তোমরা খুবই সিরিয়াসলি পড়বা, এগুলো অবশ্যই মুখস্থ করবা। এই স্লাইডে যে আরবি, ফার্সি, পর্তুগিজ, তুর্কি, ফরাসি, দেখো একটা আছে ফার্সি আর একটা আছে ফরাসি। ফার্সি মানে হচ্ছে পার্সি থেকে, পার্সি, আর ফরাসি হচ্ছে ফ্রেঞ্চ। এগুলো আমরা জানি যদিও, এবং আমরা সামনে যখন শব্দের আলোচনা করব বা ক্লাস পড়ব তখন এটা আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তরুছা মসিমাখা, গ্রামখানি কোথায় আঁকা? এই তরুছা মসিমাখা এপারেতে না নদীকূলে, এপার মানে তো নদীকূল যেখানে কবি ছিলেন, পরপারে শূন্য নদীর তীরে। তাহলে আমরা এখানে দেখতে পাই উত্তর হবে পরপারে দেখি আঁকা তরুছা মসিমাখা। কোত্থেকে হয়েছে? রবীন্দ্রনাথের সোনার তরী। তাহলে আমরা লিখব এর পাশে কবিতা, এর পাশে লিখবো যে আমরা কবিতা থেকে প্রশ্ন হয়েছে, কবিতার লাইন। এবং মানবিকের জন্যে, আর্টসের স্টুডেন্টদের জন্যে গল্প কবিতা থেকে প্রশ্ন হয় একটু ডিপ থেকে, একটু অনুধাবন থেকে, একটু কঠিন। কিন্তু সায়েন্সে বা তোমাদের জন্য যে প্রশ্ন হবে গল্প কবিতা নাটক উপন্যাসের প্রশ্ন খুবই সহজ, খুবই সহজ প্রশ্ন হবে। তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্য থেকে এটা নেওয়া হয়েছে, সোনার তরী কবিতা। সোনার তরী কবিতার আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। ধান কাটতে কাটতে এলো কি? বর্ষা এলো। মেঘ গর্জন করে কোথায়? আকাশ জোড়ে। সোনার তরী কবিতায় চরিত্র কয়টা? এখানে দুইটা চরিত্র আছে, একটা কৃষক আর একটা হচ্ছে মাঝি। কবিতায় কুলে একা বসে আছে কে? কৃষক বসে আছে। সোনার তরী নিয়ে চলে যায় কে? অজানা দেশে। কোথায় চলে যায়? তরুছায়া মসিমাখা বলতে কি বোঝাইছে? যে রং বোঝায়। কোন রং? কালচে রং বোঝায় বা কালো রং। মাঝির সোনার তরীতে কার ঠাই হলো না? কৃষকের হইল না। কৃষকের সোনার ফসল ঠাই হয়েছে, সোনার ধানের ঠাই হয়েছে। মাঝি তরী ভিড়ালো যার জন্যে? কৃষকের জন্য না, ফসলের জন্য। আমরা জানি এই যে পৃথিবী মানুষের সৃষ্টি কর্মকে গ্রহণ করে, মানুষকে ধরে রাখে না, মানুষকে সে হারায়। মানুষকে ধরে রাখা তার উদ্দেশ্য না। তাহলে কবিতা থেকে প্রশ্ন দেখলাম আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের লাস্ট প্রশ্ন, নিচের কোনটি পাথার শব্দের সমার্থক নয়? পাথার, এখানে কিন্তু পাথর বলে নাই, পাথার। পাথার মানে হচ্ছে সমুদ্র। এখন দেখো, অর্ণব মানে সমুদ্র, জলধি মানে সমুদ্র, সমুদ্র মানেই সমুদ্র। আর তটিনী, এটা পাথার শব্দের সমার্থক শব্দ না। এটা তটিনী মানে হচ্ছে কুল, নদীর তীর। তাহলে এইটা পাথার শব্দের সমর্থক শব্দ না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমার্থক শব্দ থেকে প্রশ্ন হয়েছে। এর পাশে আমরা একটু লিখে নিই সমার্থক শব্দ। গতবারের আগের বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনে সমার্থক শব্দ থেকে প্রশ্ন হয়েছিল, রিটেনে। তাহলে সমার্থক শব্দ রিটেনে আসতে পারে, এমসিকিউ আসতে পারে। শুধু শুধু ঢাবি না, গুচ্ছতে, তারপরে জাবিতে, চবিতেও আসতে পারে। এটা একটু গুরুত্ব দিয়ে আমরা পড়ব। সমার্থক শব্দের আর এক নাম হচ্ছে প্রতিশব্দ। সমার্থক শব্দের আর এক নাম প্রতিশব্দ। এখানে বেশ কিছু সমার্থক শব্দ, গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ, তাদের কিছু গুরুত্বপূর্ণ শব্দ এখানে লেখা আছে। স্বর্গ, দেখো বেশ, জান্নাত, পক্ষী, বন, মেঘ, সূর্য, মৃত্যু, চক্ষু। এই সমার্থক শব্দগুলো আমার কাছে একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে, তাই দিয়েছি। তোমরা এগুলো খুব গুরুত্ব দিয়ে পড়বে। সাগর, তারপরে আগুন, এর বাইরে যেগুলো আছে, এর বাইরে সাগর দেওয়া হয় নাই। হ্যাঁ, সাগর এখানে নেই, মানে যেগুলো আগে যেহেতু সাগর ছিল, সাগরের বাইরে এখানে দিয়েছি। তোমরা সাথে সাথে সাগর, আগুন, এই শব্দগুলো একটু সমার্থক শব্দ পড়বে। এবার আমরা দেখি আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছিল। দেখো, এখানে ব্যাকরণের সব টপিক, মূলত একটা বইয়ের সূচিপত্রে অংশে ব্যাকরণের যতগুলো টপিক থাকে সবগুলো এখানে দেওয়া হয়েছে। এখন একটু দেখার চেষ্টা করি আসলে কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে। আমরা এখানে দেখেছি যে গদ্য থেকে প্রশ্ন হয়েছে 2টা, পদ্য থেকে প্রশ্ন 2টা হয়েছে, উপন্যাস থেকে একটা প্রশ্ন হয়েছে, সমাস থেকে আমরা দেখতে পেলাম একটা প্রশ্ন হয়েছে। তাহলে গদ্য, পদ্য, উপন্যাস আর সমাস থেকে। শুদ্ধিকরণ থেকে প্রশ্ন হয়েছে 2টা। আমি এখানে 2টা ধরেছি কারণ আমি বচন ধরেছি। যদি বচন না ধরি, মূলত ওটা শুদ্ধিকরণ থেকে হয়েছে, তাহলে বচন থেকে প্রশ্ন আসলে হবে না, তোমাদেরও আসলে বচন পড়তে হবে না। তাইলে শুদ্ধিকরণ হিসাব করলে শুদ্ধিকরণ 3টা হইতে পারে। আমরা দেখতে পেলাম উচ্চারণ থেকে একটা প্রশ্ন হয়েছে, বচন থেকে আমি যেহেতু ধরেছি, বচন থেকে। শব্দ থেকে একটা প্রশ্ন দেখতে পেয়েছি, উপসর্গ থেকে একটা, তারপর বাক্য থেকে প্রশ্ন হয়েছে একটা, সমার্থক শব্দ থেকে একটা প্রশ্ন হয়েছে। এরপর আমি দেখতে পেয়েছি ইংরেজি প্রভাব থেকে অনুবাদের একটা প্রশ্ন এখানে দেখতে পেয়েছি।
কারক, প্রকৃতি প্রত্যয়, কবি, এগুলো এখানে যেগুলো কেটে দেয়া আছে, দেখো কোনোগুলো থেকে কোনো প্রশ্ন হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে কারক, প্রকৃতি প্রত্যয়, কবি, লেখক পরিচিতি, বাংলা সাহিত্য থেকে কোনো প্রশ্ন হয়নি। পদাশ্রিত নির্দেশক, সংখ্যাবাচক শব্দ, বিবরী শব্দ, দ্বিরুক্তি শব্দ, পুরুষ স্ত্রীবাচক শব্দ, বাচ্য, উক্তি, প্রবাদ, প্রবচন, অনুসর্গ, বাগধারা থেকে হয়নি। এখানে এক কথা প্রকাশ থেকে হয়নি। পারিভাষিক শব্দ যেটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো সেখান থেকেও এখানে প্রশ্ন হয়নি। ধ্বনি বর্ণ যেটাকে বলা হয় খুবই ইম্পর্টেন্ট, সেখান থেকেও এখানে প্রশ্ন দেখি নাই। পদ থেকে, বিশেষ্য বিশেষণ অব্যয় থেকে কোনো প্রশ্ন দেখি নাই। জ্যোতিবা ছেদ চিহ্ন থেকে দেখি নাই। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সন্ধি থেকে এখানে আমরা কোনো প্রশ্ন আসতে দেখি নাই। শর্ট সিলেবাসে যদিও সন্ধি নাই, তোমাদের ইন্টারমিডিয়েটে তো সন্ধিই নাই। নাটক থেকেও এখানে কোনো প্রশ্ন নাই। তাইলে এই স্লাইডটা পুরাটা দিয়ে আমি কেটে দিয়েছি এটা দেখানোর জন্যে যে তোমরা যে টেনশন করো ব্যাকরণ নিয়ে। গদ্যপদ্য থেকে প্রশ্ন হয়েছে 4, উপন্যাস থেকে 1টা, 5টা, 15টা প্রশ্নের মধ্যে ইন্টারমিডিয়েটের ফার্স্ট পেপার থেকে হয়েছে 5টা প্রশ্ন। তোমাদের টেনশন ব্যাকরণ নিয়ে, ব্যাকরণের আবার বেশ কিছু টপিক নিয়ে তোমাদের মহা টেনশন কাজ করে। তাহলে টেনশন কোনটা করতে হবে কি কোনটা করতে হবে না, এই স্লাইড দেখেই কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। এটা ভালো করে দেখবা, বারবার দেখবা যে কোন টপিকগুলো কেটে দেয়া, কোন টপিকগুলো কেটে দেয়া নেই। এখন কথা হইতেছে আসলে যে টপিকগুলো কেটে দেয়া, যে টপিকগুলো এখানে কেটে দেয় আসলে কি ওগুলো পড়তে হবে না? এটার উত্তরের জন্য এই ক্লাসের শেষ পর্যন্ত একটু তোমরা অপেক্ষা করে থাকো, শেষে তোমরা এটা বুঝতে পারবে। এবার দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের প্রশ্ন যেটা কয়েন, এটা কি এসেছিল। এখানে প্রথমে ছিল নিচের শব্দগুলোর মাধ্যমে বাক্য রচনা করো। এখানে 5টা শব্দ দেওয়া ছিল, পাণ্ডুর, তপবন, মহাকাল, সাম্যবাদ, কিংবদন্তি। বাক্য গঠনের ক্ষেত্রে মনে রাখতে হবে পরিণত বাক্য বানাতে হবে তোমার, পরিণত অর্থপূর্ণ বাক্য। তুমি এমন একটা বাক্য লিখলে যে বাক্যটা তুমি ক্লাস 4-5 মতো করে হয়ে গেল। যেরকম প্রশ্ন আসছে সাম্যবাদ, তুমি লিখে বসলে যে সাম্যবাদ নামে একটা গুরুত্বপূর্ণ শব্দ আমি জানি, এই টাইপের বাক্য হবে না, 0 হয়ে যাবে। তার মানে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা গুচ্ছে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে স্নাতকের কোনো একটা প্রতিষ্ঠানে স্নাতক পড়াশোনার জন্যে তুমি যাচ্ছ, পরীক্ষা দিচ্ছ। তা সেখানে তোমার পরিণত অবস্থায়, ওই অবস্থায় তোমার যে ধরনের বাক্য লেখা উচিত সেই ধরনের বাক্যই কিন্তু তোমাকে লিখতে হবে। এখানে একটু উদাহরণ দিয়ে দিয়েছি। পাণ্ডুর দিয়ে লেখা হয়েছে, দুশ্চিন্তার উদ্বেগে অনেকের চেহারা পাণ্ডুর হয়, মানে বিবর্ণ হয়। তপবন প্রেমিক রবি ঠাকুর দেহ ত্যাগ করলেন। মহাকালব্যাপী কি অমর থাকে না। সমাজতন্ত্রের মূল কথাই হলো সাম্যবাদ। কিংবদন্তি জয়নুল আবেদিন তার সৃষ্টির জন্য বিখ্যাত। এখানে আমি আমার মতো বাক্য দিয়ে চেষ্টা করেছি, তোমরা একটু নিজেরা বানানোর চেষ্টা করবে, বাক্য নিয়ে তোমাদের টেনশন। এরপর দেখো প্লাস্টিক দূষণ বিষয়ে 5টি বাক্য, একটি অনুচ্ছেদ, তার মানে ছোট একটা অনুচ্ছেদ রচনার 5টি বাক্যের অনুচ্ছেদ, এরকম একটা প্রশ্ন ছিল। এখানে একটু অনুচ্ছেদ লেখার চেষ্টা করেছে, একটু পড়ে ধারণা নেওয়ার চেষ্টা করো যে কী ধরনের হয়, লিখতে হয়। এরপর একটা ভাব সম্প্রসারণ ছিল, পরের অভাব মনে করিলে চিন্তন, আপন অভাব ক্ষোভ থাকে কতক্ষণ। তাহলে এটা কি বলেছে নিজের বাক্যে একটু লিখতে হবে, মনে রাখতে হবে। ভাব সম্প্রসারণের সারাসন লেখার যে নিয়ম, সেই নিয়মটা মেনটেন করে আমি আমার ভাষা প্রয়োগ করে যেভাবে লিখলে লেখাটা সুন্দর হয়, এই ভাষাটা যা বলেছে ভাবটা, সেই ভাবটা যেন প্রকাশ করা যায়। এখানে এই উত্তরটা আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি। এখানে ভাব সম্প্রসারণটা লেখা আছে টোটাল। তাহলে আমরা রিটেনে দেখলাম বাক্য গঠন, 5টা শব্দ দিয়েছে, সেই 5টা শব্দ দিয়ে বাক্য গঠন। এরপর 5টি বাক্যের একটা অনুচ্ছেদ লিখতে বলেছে, প্যাসেজ। এরপরে একটা ভাব সম্প্রসারণ ছিল। এবার রিটেনের একটা সিলেবাস আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি যে বিগত 3 বছরে বিগত 3 বছরে, এটা ঢাবির, কারণ রিটেন শুধু ঢাবিতেই আছে, ঢাবির বিগত 3 বছরে রিটেনে কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে, আমাদের এইগুলো প্রস্তুতি নিলেই হয়ে যাবে। এক হচ্ছে এখানে বাক্য গঠন ছিল, অনুচ্ছেদ রচনা ছিল যেটা আমরা দেখলাম একটু আগে, ভাব সম্প্রসারণ ছিল, সারমর্ম ছিল, সমর্থক শব্দ দিয়ে সমর্থক শব্দ লিখতে বলেছিল একটা শব্দে। সারমর্মের জায়গায় আমরা সারাংশ পড়ব, সারাংশটা একটু দেখব। যেহেতু ক ইউনিটের ভর্তি নির্দেশিকা যেটা দেয় সেই নির্দেশিকায় কিন্তু আলাদা করে
লিখে দেয় না যে কোন টপিক থেকে হবে, যদিও বি ইউনিট এবং সি ইউনিট আলাদা করে সার্কুলারে লিখে দেয়। আশা করছি এবার হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় লিখে দিতে পারে। তবে গত 3 বছরের প্রশ্ন ঘাটলে আমরা দেখতে পাই যে এই টপিকগুলো থেকেই প্রশ্ন ছিল লিখিত। তো আমরা এগুলো থেকে প্রস্তুতি নেব এবং এর সাথে একটা জিনিস একটু যুক্ত করব, এটা খুবই গুরুত্বপূর্ণ, শুদ্ধিকরণ। শুদ্ধিকরণটা লিখে দেবো। তোমাদের ইন্টারমিডিয়েটে যেরকম বাক্যের শুদ্ধিকরণ ছিল ওইরকম, বা একটা প্যাসেজ দিয়ে সেটা শুদ্ধ করে লেখো, এই প্যাসেজে ভুল আছে কোনগুলা সেটা শুদ্ধ করে লেখো, এটা হতে পারে। তাহলে শুদ্ধিকরণ থেকে আমরা বাক্য শুদ্ধিকরণ পড়ব, যেটা এমসিকিউর জন্য তো আমাকে পড়তেই হবে। আবার শব্দের শুদ্ধিকরণ, যেটা আমরা এমসিকিউতে পড়ি সেটা তো পড়বই, সেটা আসতে পারে। বাক্য শুদ্ধিকরণ আর একটা হচ্ছে অনুচ্ছেদ শুদ্ধিকরণ। অনুচ্ছেদ শুদ্ধিকরণ আসতে পারে। তাহলে এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ এবং রিটেনে কি প্রশ্ন হয়েছিল, সাজেশন কি পড়তে হবে, এটা সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণ শেষেই একবারে কোন কোন টপিক পড়তে হবে সেটা দেখাবো। আমরা এখন দেখি গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট এর 2টা সেটে প্রশ্ন হয়। সেট জিতে বাংলা কি কি প্রশ্ন ছিল, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা, একটা গল্প আমাদের ইন্টারমিডিয়েটে আছে। তাহলে এই প্রশ্নটা এসছে কোত্থেকে, এটার পাশে একটু আমরা লিখে নেই। তাহলে কবি ও লেখক পরিচিতি থেকে প্রশ্ন হবে। কবি ও লেখক পরিচিতি, কবি ও লেখক পরিচিতি, এখান থেকে প্রশ্ন হবে। তোমরা লিখতেছো তো টপিক, ভালো করে খেয়াল করতেছো তো প্রশ্ন কেমনে হয়েছে, কিভাবে উত্তর করতে হবে, কি পড়তে হবে। কবি লেখক পরিচিতি কতটুকু পড়তে হবে? অবশ্যই বাইরের কোনো তথ্য তোমাকে জানতে হবে না। তোমাদের বোর্ড বইয়ে অপরিচিতা গল্পের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যতটুকু লেখা আছে অতটুকু পড়লে এনাফ। সেটা জাবি হোক, গুচ্ছ হোক, ঢাবি হোক, চবি হোক। আবারও বলি, রবীন্দ্রনাথ, কাজী নজরুল এগুলো সম্পর্কে আমাকে কি অনেক জানতে হবে? এই কাব্যগ্রন্থ, উপন্যাস সব কি মুখস্থ করতে হবে, বিশাল ছন্দ বানায় পড়তে হবে? অবশ্যই না। তোমাকে পড়তে হবে শুধুই বোর্ড বইয়ে যতটুকু আছে ততটুকু। এই প্রশ্নের একটু ঝামেলা আছে। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় যদি বলি, এই প্রশ্নটা আমি যেখানে পেয়েছি প্রশ্ন ব্যাংকের, যেখান থেকে পেয়েছি এভাবেই লেখা ছিল। আমি একটু এই প্রশ্নটাকে ব্যাখ্যা করে দিচ্ছি। তাহলে এর পাশে আমরা কবি লেখক পরিচিতি লিখেছি। মূলত এই প্রশ্নটা এরকম হলে হয়তো ভালো, যে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় বললে এই প্রশ্নটা আসলে যাচ্ছে না। আমরা যদি বলি নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নয়, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নয়, এটা হইলে ভালো হতো। চোখের বালি আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস। ডাকঘর এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নাটক। শেষের কবিতা এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস। আর দেনা পাওনা এটা একটা উপন্যাস, কিন্তু এটা শরতের, মানে শরৎচন্দ্রের উপন্যাস। আবার দেনা পাওনা নামে একটা গল্প আছে, এই গল্পটা কে লিখেছেন? এই গল্পটা আবার লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে দেনা পাওনা গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র। চোখের বালি এটা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের। শেষের কবিতাও রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য উপন্যাস আমরা জানি। ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নাটক। তাইলে এই প্রশ্নটা যদি কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় এটা না বলে যদি উপন্যাস নয় হইতো, তাহলে দেনা পাওনা উত্তর হইতো। সেই হিসাবে এটা উত্তর হয়েছে, প্রশ্ন যেভাবে পেয়েছে সেভাবে করা। তাইলে আমরা এটা কবি ও লেখক পরিচিতি লিখেছি। নিচের কোনটি উপমান কর্মধারায় সমাস? তাহলে দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কবি বা লেখক পরিচিতি থেকে প্রশ্ন হবেই। 2 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এই ইউনিটের 2 নম্বর প্রশ্ন হচ্ছে সমাস থেকে। তাহলে একটু পাশে আমরা সমাস লিখে নেই। সমাস কোনটি উপমান কর্মধারায় সমাস? উপমান কর্মধারায় সমাস দেখো, কালো, পতাকা, রস আর আসন। সিংহাসনের শেষে আছে আসন, এখানে দন্তান্ন হবে আসন। আমাকে বলো পতাকা শেষে তো এটা বিশেষ্য, রস এটাও তো বিশেষ্য, আসন এটাও তো বিশেষ্য। তাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আছে বিশেষণ, কালো এটা হচ্ছে বিশেষণ।
ব্যাস বাক্য না করে সমস্ত পদ দেখেই উপমান উপমিত নাকি রূপক চেনা যায়। কিভাবে চিনব? শেষের পদটি যদি বিশেষ্য হয় উপমিত, শেষের পদটি যদি বিশেষণ হয় তাহলে হবে উপমান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কাজল কালো শেষে বিশেষণ আছে, তাহলে এটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস। সমাস থেকে প্রশ্ন দেখলাম। নিচের কোন বানানটি অশুদ্ধ? এখানে বলেছে অশুদ্ধ, মানে ভুল আছে কোনটায়, ভুল বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও শুদ্ধিকরণ থেকে প্রশ্ন হয়েছে। শুদ্ধিকরণ তোমারে ছাড়বে না। তুমি ভালো ফেসবুক স্ট্যাটাস দিতে বাংলায় ভালো করে লিখতে হইলে সেটার জন্য তো শুদ্ধিকরণ লাগবে। শুদ্ধিকরণ, বানান শুদ্ধিকরণ এটা তোমার প্রয়োজন, খুবই প্রয়োজন। আমরা জানি যে শুধু প্রাণী বানানে দীর্ঘইকার হয়, কিন্তু তোমরা যে সায়েন্সের যে তোমাদের আছে প্রাণীবিদ্যা, সেই প্রাণীবিদ্যা বানানে কিন্তু হ্রস্বইকার হয়ে যায়। দীর্ঘইকার দেয়া শব্দের শেষে নতুন করে তা, তৈবা ফলা, নি, সভা, বিদ্যা, জগৎ, বর্গ এগুলো যুক্ত হইলে সেই দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে যায়। এটা বানানের একটা নিয়ম। তাহলে প্রাণী জগতে দীর্ঘইকার আছে, এটা ভুল আছে। প্রাণীর সাথে জগৎ যুক্ত হওয়ার কারণে এই দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে যাবে। আইনজীবী ঠিক আছে, মরিচিকা ঠিক আছে, পানিনি এটাও ঠিক আছে। তাহলে এখানে শুদ্ধ রূপ কোনটা লেখা আছে? এইটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটের একটা সেটের প্রশ্ন। এখন আমরা এই ইউনিটের সেট এইচের প্রশ্ন কি কি আসছিল দেখি। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস? তার মানে আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু প্রশ্নের উত্তর কোনটা সেটা খোঁজার আগে আমাকে জানতে হবে প্রশ্নকর্তা কোথায়, তার মানে প্রশ্ন করেছে কোন টপিক থেকে। এটা আমরা দেখতে পাচ্ছি যে কবি ও লেখক পরিচিতি থেকে প্রশ্ন হয়েছে। কবি ও লেখক পরিচিতি। তাহলে কবি ও লেখক পরিচিতি থেকে আমরা আরও একটা প্রশ্ন দেখলাম। এখন দেখি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস যুগবাণী রাজমানের মৃত্যুখোদা। আমরা জানি যে মৃত্যুখোদা কাজী নজরুল ইসলামের একটা উপন্যাস। চক্রবাক এটা কাজী নজরুলের কাব্যগ্রন্থ। আমি লিখতেছি যেগুলো, এগুলো নিচে লেখাও আছে। চক্রবাক দেখো, চক্রবাক হচ্ছে কাজী নজরুলের কাব্যগ্রন্থ। আর প্রবন্ধ হচ্ছে রাজবন্দির জবানবন্দি আর যুগবাণী, এই দুইটা হচ্ছে নজরুলের প্রবন্ধ। এটাও প্রবন্ধ, এটাও প্রবন্ধ। আর মৃত্যুক্ষুধা হচ্ছে উপন্যাস। তাহলে কবি ও লেখক পরিচিতি থেকে প্রশ্ন জাহাঙ্গীরনগরে হয় বলেছে। আবার নিচের কোনটি বহুব্রীহি সমাস নয়? তার মানে সমাস থেকে প্রশ্ন হয়েছে আরও একটা সেটে, কিন্তু সেটাও সমাস থেকে প্রশ্ন। তাহলে এর পাশে আমরা সমাস লিখি। অনাসক্ত, অল্পপ্রাণ, অল্পপ্রাণ, তেপায়া, এই সবগুলো বহুব্রীহি সমাস। নয় চাইছে, তাইলে আমরা দেখি যে চৌরাস্তা, চার রাস্তার সমাহার, চার রাস্তার সমাহার, চার আছে আবার সমাহার আছে। পূর্বে সংখ্যা আর সমাহার থাকলে সেটাকে দ্বিগু সমাস বলে। তাহলে চৌরাস্তা হচ্ছে দ্বিগু সমাস। যেহেতু প্রশ্ন হয়েছে কোনটি বহুব্রীহি সমাস নয়, তাহলে এটাই হচ্ছে উত্তর। তার মানে আমরা সমাস থেকে প্রশ্ন দেখে। এরপরে দেখছি কোনটি শুদ্ধ, কোন বানানটি শুদ্ধ চাইছে। সংবলিত, সূচিপত্র এটা ঠিক আছে। প্রতিদ্বন্দ্বী বানানে দীর্ঘইকার, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা যখন লিখব তখন এটা হবে এরকম, প্রতিদ্বন্দ্বিতা হ্রস্বইকার হবে। অধ্যবসায়ে আকার হবে না, এই যে জফলার পরে আকার, এটা হবে না। অধ্যবসায়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শুদ্ধরূপ হচ্ছে অধ্যবসায়। এই তো সম্বলিত, সম্বলিতের শুদ্ধ বানান, শুদ্ধ বানান প্রতিদ্বন্দ্বের শুদ্ধ সম্বলিত, এরকম সম্বলিত এরকম। এই তাহলে সূচিপত্র বানানটা ঠিক আছে এখানে। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের দুইটা সেটের প্রশ্ন বিশ্লেষণ। এখন আমরা ডি ইউনিটে দেখি যে ডি ইউনিটের এফ সেটে কি আসছিল সেটা একটু দেখি। অকাল কুষ্মাণ্ড এর সমর্থক শব্দ কি? এখানে বাগধারা থেকে প্রশ্ন হয়েছে। দেখো বাগধারা লিখেছে সমর্থক শব্দ, মূলত বোঝাইছে অকাল কুষ্মাণ্ড মানে কি? কুষ্মাণ্ড মানে কুমড়ো, অকাল মানে অসময়। অসময়ে যেটা কুমড়ো জন্মে সেটা খাওয়া যায় না, তাহলে এটা অপদার্থ, ইউজলেস। ইউজলেস অর্থ দেয় কোনটা? ইসরে পাকা মানে আমরা জানি কম বয়সে পেকে যাওয়া।
আট কপালে জানি হতভাগ্য, অগ্নিশর্মা মানে ক্ষেপে যাওয়া, রেগে যাওয়া। আমলা কাঠ দিয়ে যে ঢেকি বানানো হয়, আমলা কাঠের ঢেকি টেকে না, এটা ভেঙে যাবে, এটা দিয়ে কাজ আগায় না, তাহলে এটা অপদার্থ, ইউজলেস। তাহলে এটা বাগধারা থেকে প্রশ্ন হয়েছে, বাগধারার প্রশ্ন। এরপর দেখি কোনটি অধিকরণ কারকের প্রশ্ন, উদাহরণ নয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কারক থেকে প্রশ্ন হয়। তাহলে একটু আমরা লিখে ফেলি, কারক, কারক থেকে প্রশ্ন হয়েছে। কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ, উপাধিকরণ। আমরা জানি অধিকরণ কারক তিন প্রকার। কালাধিকরণ মানে যে অধিকরণের সময় বোঝাবে, আধারাধিকরণ মানে যে অধিকরণের স্থান বোঝাবে, স্থান বা জায়গা বোঝাবে, যেকে আধারাধিকরণ বলে। যে অধিকরণে ক্রিয়ার ভাব থাকে, ক্রিয়ার ভাব, তাকে বলা হয় ভাবাধিকরণ। এই তিনটা আছে অধিকরণ কারকের মধ্যে, কিন্তু উপায়াধিকরণ নামে অধিকরণ কারকে কোনো প্রকারভেদ নেই। আমরা কারক থেকে প্রশ্ন দেখলাম, এটার উত্তর হবে উপায়াধিকরণ। এরপরে দেখছি উপপদ তৎপুরুষ সমাস নয়। তার মানে কোনটা উপপদ তৎপুরুষের উদাহরণ না। তার মানে আমরা এই সেটেও দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাস থেকে প্রশ্ন হচ্ছে। কলে ছাটা, কলে ছাটা এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ। মাছি মারা, মাছি মারে যে পাতা চাটা, ছাড় পোকা, এই সবগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, কিন্তু কলে ছাটা সপ্তমী তৎপুরুষ। তাহলে কোনটি নয়, এটা উত্তর হচ্ছে কলে ছাটা। সমাস থেকে প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কি? এটা আমরা রবীন্দ্রনাথের বোর্ড বইয়ের লেখক পরিচিতি পড়লে সেখানে আমরা দেখতে পাবো যে রবীন্দ্রনাথের সর্বশেষ রচিত গল্পটির নাম হচ্ছে মুসলমানির গল্প। এটা লেখক পরিচিতি থেকে নেওয়া প্রশ্ন। তাহলে এটার পাশেও আমরা লিখে নেব কবি ও লেখক পরিচিতি। কবি ও লেখক পরিচিতি। আশা করি তোমরা লিখতেছো। আশা করি প্রশ্ন কিভাবে হয়, কোত্থেকে হয়, এটা এই কাজে তোমরা এখনও তোমাদের মনোযোগ দিয়ে এই কাজটা করছো। তাহলে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের একটা সেট। এবার আর একটা সেটে দেখি। ডি ইউনিট আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের শিক্ষার্থীরা এ আর ডি ইউনিটে পরীক্ষা দেয়, মূলত সায়েন্সের ইউনিট দুইটা। তো ডি ইউনিটের অন্য সেটে দেখি ভিজে বেড়াল অর্থ কী। তার মানে অন্য সেটে যেরকম বাগধারা থেকে শুরুতে একটা প্রশ্ন ছিল, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বাগধারা থেকে প্রশ্ন হয়েছে। ভিজে বেড়াল অর্থ কি? দীর্ঘজীবী, কপটচারী, অপদার্থ, বৃষ্টি স্নাত। না, আমরা জানি ভিজে বেড়াল মানে হচ্ছে কপটচারী, কপটচারী বা ভণ্ড ভিজে বেড়াল মানে। বাগধারা থেকে প্রশ্ন হয়েছে। এরপরে দেখি পরের প্রশ্নটা, কোন প্রকার অধিকরণ কারকে সর্বদা সপ্তমী বিভক্তির ব্যবহার আছে? তার মানে একই সেটের প্রশ্ন, একই ইউনিটের প্রশ্ন দুই সেটে দেখছি, ওটাতে কারক থেকে নিয়েছে, এটাতেও কারক থেকে প্রশ্ন হয়েছে। তাহলে কোন কারকে সবসময় সপ্তমী বিভক্তি হয়? সপ্তমী বিভক্তি হয় এমন একটা কারক আছে যেটা আমরা অধিকরণে পাবো। সেই কারকটা আবার নাম আছে একটা, ভাবে সপ্তমী, যার নাম হচ্ছে ভাবাধিকরণ। ভাবাধিকরণ। অধিকরণে যে অধিকরণ কারকে সবসময় ক্রিয়ার ভাব বোঝায় সেটাকে ভাবাধিকরণ বলে, এবং ভাবাধিকরণে সবসময় সপ্তমী বিভক্তি হয়। দেখো, সূর্যোদয়ে অন্ধকার দূরভূত হয়, এখানে মূল শব্দ হচ্ছে সূর্যোদয়। সূর্যোদয় মূল শব্দ, শেষে কি আছে? এ বিভক্তি কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। কান্নায় শোক মন্দবিত হয়, কান্নায় শোক মন্দবিত হয়, শেষে কি আছে? অন্তস্থ। এ আর অন্তস্থ কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। ভাবাধিকরণে সব সময় সপ্তমী বিভক্তি হয়, এই জন্য ভাবাধিকরণে আরেক নাম ভাবে সপ্তমী। তাহলে কারক থেকে প্রশ্ন দেখলাম। অলুক তৎপুরুষ সমাস, এটা লিখেছিলাম। কারক থেকে প্রশ্ন না লেখা হয়নি, একটু একটু লিখতে হবে পাশে। এরপরের টপিকটা ছিল কারক। অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? অলুক তৎপুরুষ মানে যে তৎপুরুষ সমাসে বিভক্তি থেকে যাবে। দেখো, পকেট মার, এখানে বিভক্তি নাই। ধামা ধরা, পূর্বপদের শেষে বিভক্তি নাই, এখানেও পূর্বপদের শেষে বিভক্তি নাই। ছায়ও পূর্বপদের শেষে বিভক্তি নাই। কিন্তু কলের গান, সমস্ত পদ, এর ব্যাসবাক্য হচ্ছে কলের গান। কল যুক্ত এর বিভক্তি থেকে গেছে। বিভক্তি থেকে গেলে সেই তৎপুরুষ সমাসের নাম হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। তার মানে আমরা দেখছি যে সমাস থেকে প্রশ্ন সব জায়গায় আছে। আমরা এই পর্যন্ত যতগুলো প্রশ্ন বিশ্লেষণ করলাম, বেশিরভাগ প্রশ্ন আমরা দেখছি শুদ্ধিকরণ, সমাস, কবি লেখক পরিচিতি, এই প্রশ্নগুলো কিন্তু বেশি। তাহলে এটা অলুক তৎপুরুষ সমাস আমরা পেয়ে গেছি। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? দেবদাস, দেনা পাওনা, গৃহদাহ আর মন্দির। আমরা জানি শরৎচন্দ্রের প্রথম রচিত, প্রথম মুদ্রিত, এটার পাশে একটু কবি ও লেখক পরিচিতি নেই, লিখে নেই।
কবি ও লেখক পরিচিতি। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা হচ্ছে মন্দির। মন্দির এটা একটা মূলত গল্প, ছোট গল্প। মন্দির গল্পটা হচ্ছে শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা। তাহলে এখন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট এর 2টা সেট আর ডি ইউনিটের 2টা সেট, মূলত এখানে 4টা বা 3টা করে প্রশ্ন হয় এক একটা সেটে, 4টার বেশি প্রশ্ন হয় না। তো সব মিলায় আমরা এখন একটু দেখি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে সায়েন্সের স্টুডেন্টদের জন্য কোন টপিকগুলো পড়তে হবে, কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে। কবি লেখক পরিচিতি থেকে প্রশ্ন দেখেছি আমরা, সমাস থেকে দেখেছি, শুদ্ধিকরণ থেকে দেখেছি, বাগধারা থেকে দেখেছি, আর দেখেছি কারক থেকে প্রশ্ন হয়। কারক তো তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে নেই, তারপরও পড়তে হবে। সন্ধি নেই, ঢাকা ইউনিভার্সিটিতে গতবার আসে নাই, কিন্তু এবার যে পড়তে হবে না, পড়তে হবে। সন্ধি থেকে প্রশ্ন, কারক থেকে প্রশ্ন হইতে পারে। তা এটা গেল হচ্ছে জাবি। এখন আমরা একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণ করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 10টা করে সায়েন্সের এই ইউনিটে বাংলা প্রশ্ন হয়। এরপরে আমরা সর্বশেষ গুচ্ছের যে 25টা প্রশ্ন টপিক জানার চেষ্টা করব। আমরা একটু দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের আমি এখানে যে প্রশ্নটা বিশ্লেষণ করব, একটাই শিফট 2 এর প্রশ্ন আমি এখানে দেখানোর চেষ্টা করব। সেখানে দেখব যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে। মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কোন শ্রেণীর কবিতা? তার মানে আমরা দেখছি যে কবি ও লেখক পরিচিতি থেকে প্রশ্ন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কি আমাদের সিলেবাসে আছে? বিভীষণের প্রতি মেঘনাদ এটা কি শর্ট সিলেবাসে আছে? উত্তর হচ্ছে নাই। তারপরেও এখান থেকে প্রশ্ন হয়েছে। আমি টোটাল প্রশ্ন বিশ্লেষণ করলে 2টা প্রশ্ন দেখেছি মাত্র শর্ট সিলেবাসের বাইরে থেকে হয়েছে। একটা হচ্ছে রক্তে আমার অনাদি অস্থি কবিতা থেকে, আর একটা হয়েছে এই কবি ও লেখক পরিচিতি হিসাবে মাইকেল মধুসূদন দত্তের প্রশ্ন। এই কারণে তোমাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে আর কিছুই পড়া লাগবে না। আবারও বলি, শর্ট সিলেবাসের বাইরে আর কিছুই পড়া লাগবে না, শুধু ফুল সিলেবাসের শুধু কবি ও লেখক পরিচিতিগুলো একটু পড়বে। ঢাবিতে এখান থেকে প্রশ্ন হবে না, কিন্তু গুচ্ছ, জাহাঙ্গীরনগর বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কবি ও লেখক পরিচিতি শর্ট সিলেবাসের বাইরে যে গল্প কবিতাগুলো আছে, বোর্ড বইয়ে যতটুকু আছে অতটুকু পড়লে হবে। আমি আবারও রিপিট করি, আমি জানি যে বারবার তোমরা গ্রুপে এটা ছাড়াও তোমরা প্রশ্ন করবে, আমি আবার রিপিট করি, সেটা হচ্ছে কবি ও লেখক পরিচিতি শর্ট সিলেবাসের গল্প কবিতা নাটক উপন্যাস তো পড়বো, এর বাইরে ফুল সিলেবাসের কবি ও লেখক পরিচিতি বোর্ড বইয়ে যতটুকু লেখা আছে সেগুলো একটু আমরা পড়বো। এখান থেকে প্রশ্ন হতে পারে চট্টগ্রাম জাহাঙ্গীরনগরে, এখান থেকে প্রশ্ন হতে পারে। তাহলে আমরা জানি বঙ্গভাষা, এই বঙ্গভাষা একটা সনেট, যেটাকে বাংলায় বলে চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা বঙ্গভাষা। আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সে গিয়েছিলেন, বিদেশি ভাষা ইংরেজি ভাষায় সাহিত্য লিখে বিখ্যাত হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু একসময় ওনার ভাবোদয় হয়, উনি বুঝতে পারেন যে আমি যে দেশ মাতৃভূমি রেখে এসেছি, বাংলা ভাষাকে ঘৃণা করে এসেছি, এটা আমার ঠিক হয় নাই। উনি আবার ফিরে এসেছিলেন, পরবর্তীতে বিখ্যাত হয়েছেন সেই বাংলা ভাষায় সনেট লিখে। এইটা বঙ্গভাষা কবিতা দিয়েই শুরু করেছিলেন। নিচের কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ? তার মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে শুদ্ধিকরণ থেকে প্রশ্ন হচ্ছে বা হবে। দেখো বৈশিষ্ট্য এটা নাউন, তাহলে তা দিয়ে নাউন করা লাগবে না। সৌন্দর্য, সৌন্দর্য এটা নাউন, সৌন্দর্যতা এটা অতিরিক্ত। সুন্দর এটা বিশেষণ, সুন্দরতা এর সাথে যুক্ত হয় না, এটা অপপ্রয়োগ, এটা ঠিক না। আধিক্য এটা ঠিক আছে, তাহলে এখানে উত্তর হবে আধিক্য। এরকম প্রয়োগ অপপ্রয়োগ থেকে বা শুদ্ধিকরণ হিসেবে প্রশ্ন হতে পারে। এর পরের প্রশ্ন আমরা দেখি যে প্রভাত শব্দটির মধ্যে এই যে প্রো আছে, এই প্রো আছে, এই প্রোটা কি? আমরা সবাই পারি, এটা একটা উপসর্গ। তাহলে এই প্রশ্নের পাশে লিখে নেই একটু উপসর্গ। ও সরি, পাশে লেখার কথা বলেছে, এখানে না। উপসর্গ থেকে প্রশ্ন অনেকবার হয়েছে, অন্য জায়গায় দেখেছি, চট্টগ্রামে দেখছি যে উপসর্গ থেকে প্রশ্ন হয়েছে। এরপরে সপ্তাহ শব্দটি কোন সমাস সাধিত? এই সপ্তাহ শব্দটি কোন সমাস দিয়ে গঠিত? প্রাদি, নিত্য, দ্বিগু, অব্যয়ীভাব। সপ্তাহ শব্দের পূর্বে আমরা একটা শব্দ লিখতে পাচ্ছি না, তার আগেই পাশে সমাস লিখে নাও।
আমরা দেখছি সমাস থেকে প্রশ্ন হয়েছে সপ্ত সপ্ত অহের সমাহার। সপ্ত মানে কি? সপ্ত মানে 7, আর সমাহার আছে পূর্বে সংখ্যা সমাহার থাকলে সেটাকে কোন সমাস বলে? এটাকে দ্বিগু সমাস বলে। তাহলে এটা দ্বিগু সমাসের উদাহরণ সংজ্ঞা যা বলেছে এখানে একটু লেখা আছে। দেখছি আমরা সমাস থেকে প্রশ্ন হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রামে এর পরের প্রশ্ন কি? আবার শুদ্ধিকরণ। আমরা দেখছি যে শুদ্ধিকরণের প্রশ্ন কোথাও বাদ যাচ্ছে না। শুদ্ধিকরণ খুবই গুরুত্বপূর্ণ। শুদ্ধিকরণ থেকে প্রশ্ন হয়েছে, দেখো কোন বানানটি সঠিক মানে ঠিক আছে? সমীচীন বানানে কি রস্বইকার হয়? না, সমীচীন বানানে দুটাই দীর্ঘই দেয়া সমীচীন। একটু সুন্দর করে লিখি, ভুল। সমীচীন বানানে দুটাই দীর্ঘই দেয়া সমীচীন। কৃপণতা, কৃপণতা এখানে মূর্ধন্য হবে, ভুল আছে। উজ্জ্বলতা, উজ্জ্বলই হচ্ছে এর বিশেষণ, আর বিশেষ হচ্ছে ঔজ্জ্বল্য। উজ্জ্বলতা এটা ভুল, কৃপণতা ভুল, সমীচীন ভুল, প্রজ্জ্বল ঠিক আছে। মনে রাখবে প্রজ্জ্বল বানানে কিন্তু ওকার হয়, কারণ এটা যুক্ত হয়েছে প্রর সাথে প্রর সাথে উজ্জ্বল। প্র অ আছে, পরে উ আছে, এই কারণে এটা ওকার হয়ে যায়। এই জন্যে প্রজ্জ্বল বানানে কিন্তু ওকার, প্রজ্জ্বল বানানে কিন্তু ওকার। কিন্তু তুমি যদি শুধু প্রজ্জ্বলিত লেখো, শুধু প্রজ্জ্বলিত লেখো, তখন কিন্তু আবার এরকম। প্রজ্জ্বলিত লেখো, প্রজ্জ্বলিত লেখো এরকম, কিন্তু প্রজ্জ্বল বানানে কিন্তু এরকম। এটা একটু আমরা মাথায় রাখবো, এটা একটু ভালো করে হিসাব করব। আচ্ছা, ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। কবি ও লেখক পরিচিতি থেকে প্রশ্ন হয়েছে, আমরা একটু পাশে লিখে নিই। কবি ও লেখক পরিচিতি, কবি ও লেখক পরিচিতি থেকে প্রশ্ন হয়েছে। আমরা জানি যে ভানুসিংহ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম কবি ও লেখক পরিচিতি যে প্রশ্ন হয়েছে একটা বাড়ি থেকে হয়েছে, কিন্তু এটা দেখছি আবার আমরা সিলেবাসে আছে এমন কবি লেখক পরিচিতি থেকে হয়েছে। নারায়ণ সিং এর পরিচয় কি? আমরা দেখতে পাচ্ছি এখানে নাটক থেকে প্রশ্ন হয়েছে, নাটক থেকে প্রশ্ন হচ্ছে। তাহলে একটু পাশে লিখে নিই নাটক। আমরা জানি যে নারায়ণ সিং এর পরিচয় হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার এক বিশ্বস্ততার প্রতীক এই নারায়ণ সিং। চারিদিকে ষড়যন্ত্র, নবাব বিরোধী অবস্থার মধ্যেও নারায়ণ সিং তার বিশ্বস্ততার জায়গায় অনড় ছিলেন। সিরাজউদ্দৌলার পক্ষে থেকে বিশ্বস্ততার জায়গাটা উনি নষ্ট করেননি। এই নাটকে আমরা নারায়ণ সিং একটা পেয়েছি। নাটক থেকে প্রশ্ন হয়েছে কবি দিলওয়ার এর জন্মস্থান। তাহলে এটা দেখছি আমরা সিলেবাস বহির্ভূত, সিলেবাস ছাড়া, সিলেবাস ছাড়া প্রশ্ন হয়েছে। আমরা একটু কবির জন্মস্থান, তার মানে এটা কোথায় পাবো আমরা? এটা কবি ও লেখক পরিচিতির মধ্যে পাবো। কবি ও লেখক পরিচিতি থেকে এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা জানি যে কবি দিলওয়ার এর জন্মস্থান হচ্ছে সিলেট, এর একটু জানি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলি তার কোন গ্রন্থ থেকে সংকলন হয়েছে? এটা অসম আত্মজীবনী থেকে নেওয়া হয়েছে, এবং এটা আছে 52 দিনগুলির উৎস পরিচিতি থেকে, উৎস অংশে লেখা আছে। তাই এটার পাশে একটু আমরা লিখে নিই যে পদ্য, পদ্য না, পদ্য হবে কেন? এটা আমরা লিখে নেব গদ্য। গদ্য থেকে প্রশ্ন হয়েছে এবং গদ্যের উৎস থেকে এই প্রশ্নটা হয়েছে। এটা জানি আমরা অসম আত্মজীবনী থেকে হয়েছে। এখানে অসম আত্মজীবনী সম্পর্কে লেখা আছে দৃষ্টি প্রদীপ কী ধরনের রচনা? এখানে দেখতে পাচ্ছি যে একটা বইয়ের নাম, একটা রচনার নাম লেখা আছে, এবং সেটা কোত্থেকে হয়েছে। দৃষ্টি প্রদীপ এটা একটা উপন্যাস। কার লেখা উপন্যাস? দেখে কিন্তু মনে হইতেছে যে প্রশ্নটা তো বাইরে থেকে আসছে। দেখে মনে হইলেও এ প্রশ্নটা বাইরে থেকে আসে নাই। এটা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস। প্রবাসী মাসিক পত্র 1340 সালের ফাল্গুন সংখ্যা থেকে 1341 সালের চৈত্র পর্যন্ত ধারাবাহিকভাবে এটা প্রকাশিত হয়েছিল, এবং এটা বই আকারে, এই বই আকারে উপন্যাসটা প্রকাশিত হয়েছিল 1342 সালের ভাদ্র মাসে, মানে সেপ্টেম্বর 1945 সালে এটা বই আকারে প্রকাশিত হয়। এখন এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, যদিও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোনো লেখা আমাদের তো শর্ট সিলেবাসের মধ্যে নাই। তাহলে এটা ফুল সিলেবাসের কবি ও লেখক পরিচিতি থেকে নেয়।
এই জন্য এটার পাশে একটু আমরা কবি ও লেখক পরিচিতি লিখব, কবি ও লেখক পরিচিতি লিখব। কবি ও লেখক পরিচিতি নিব, যদিও এটা শর্ট সিলেবাসের বাইরে, এই জন্য তোমাদেরকে বলেছি ফুল সিলেবাসের কবি ও লেখক পরিচিতিগুলো বোর্ড বই যতটুকু আছে অতটুকু পড়তে হবে। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 10টা বাংলা প্রশ্ন হয়েছে, সেই 10টা বাংলা প্রশ্ন কোত্থেকে হয়েছে সেটা একটু দেখি। কবি ও লেখক পরিচিতি থেকে প্রশ্ন দেখতে পেয়েছি আমরা 2-3টা, শুদ্ধিকরণ থেকে 2টা, উপসর্গ থেকে, সমাস থেকে এবং নাটক থেকে। এই 5টা টপিক থেকে আমরা 10টা প্রশ্ন দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 10টা প্রশ্ন হয়েছে। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এই টপিকগুলো গুরুত্বপূর্ণ। এখন আমরা সর্বশেষ সব থেকে বেশি বিশ্ববিদ্যালয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গার পরীক্ষাটা বেশিরভাগ শিক্ষার্থী, তোমরা যারা এখানে আছো, বেশিরভাগ শিক্ষার্থী যে পরীক্ষায় কৃতকার্য হবে, মানে যে পরীক্ষায় ভর্তি পরীক্ষায় টিকবে, সেই জায়গার বাংলা প্রশ্ন এবার একটু দেখি। গুরুত্বপূর্ণ, মানে আমরা নর্মালি ঢাকা বিশ্ববিদ্যালয়কে খুব গুরুত্ব দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দেব, অবশ্যই দেব, তবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভর্তি পরীক্ষাটাকে আমরা খুবই গুরুত্বের সাথে দেখব, কারণ একটা পরীক্ষা দিয়ে 22টা বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিশ্চিত করা যায়। এই কারণে এটা আমাদের জন্য খুবই জরুরি। এখন দেখি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে, মানে জিএসটির পরীক্ষা যেটা গুচ্ছ ভর্তি পরীক্ষার ইউনিট এ, মানে সায়েন্সের ইউনিটে প্রশ্ন আসছিল কোন টপিক থেকে। তোমরা যারা এতক্ষণ অনেক সময় ধরে মনোযোগ দিয়ে সবগুলো টপিক, কোন টপিক কোত্থেকে হয়েছে নোট করছো, যারা পরিশ্রম করছো, খুব মনোযোগ দিয়ে ক্লাসটা এতক্ষণ দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা মনোযোগ দিতে পারো নাই বা দেখো নাই, এই যে কথাটা বলছি এটাও যারা ভালোভাবে শুনতে পাচ্ছ না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু তোমরা শুনবে পরে, ধন্যবাদ দেব যদি আর একটু মনোযোগ দিয়ে তোমরা বাকিটা শেষ করো। আশা করি তোমাদের মনোযোগের ঘাটতি দেখাবে না। আচ্ছা, গুচ্ছের প্রথম প্রশ্ন, সর্বজন শব্দের বিশেষণ কোনটি? সর্বজন শব্দের বিশেষণ, সার্বজনীন দেখে মনে হইতে পারে এটা সঠিক, বিশ্বজনীন হইতেছে না। সার্বজনীন, এই সার্বজনীন, এই সার্বজনীন তো একই। আর সর্বজনীন দেখি আসলে কি হয়। দেখো, সর্বজন শব্দের ব্যুৎপত্তি হচ্ছে, মানে সর্বজন শব্দের ব্যুৎপত্তি সর্বজন যুক্ত ইন, তার মানে সর্বজনীন, এটা সর্বজনীন হবে। সর্বজনীন শব্দের ব্যুৎপত্তি হচ্ছে সর্বজন যুক্ত ইন। এর অর্থ হলো সাধারণের জন্য যেটা অনুষ্ঠিত হয়, বা যেটাকে আমরা বারোয়ারি বলি, সকলের জন্য মঙ্গলকর বা কল্যাণকর, এটাকে বলা হয় সার্বজনীনতা। এটা হচ্ছে বিশেষ্য, আর এর বিশেষণ হচ্ছে সর্বজনীন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই টপিকটাকে আমরা কি লিখতে পারি বলো, সবাই বলো। তোমরা যেটাকে ইন্টারমিডিয়েটে বলো ব্যাকরণিক শ্রেণী, বাংলায় ব্যাকরণে সেটাকে আমরা বলতে পারি পদ প্রকরণ। পদ প্রকরণের মধ্যে আমরা জানি প্রধানত 5টা, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া। এই 5টার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিশেষ্য আর বিশেষণ। বিশেষ্য বিশেষণ থেকে প্রশ্ন হইতে পারে, রিটেনেও বিশেষ্য বিশেষণ থেকে প্রশ্ন হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই জন্য বিশেষ্য বিশেষণ আমাদের জানা এবং পড়া খুবই জরুরি। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, খাস জমি শব্দের খাস। আমরা এখন এই পর্যন্ত কিন্তু 41টা প্রায় প্রশ্ন সলভ করছি এখন এতক্ষণ ধরে। খাস জমি শব্দের খাস কোন ভাষার উপসর্গ? খাস জমি শব্দের খাস হচ্ছে খয়ের খা, বাজে আম, খাস লা, এই যে আরবি উপসর্গ। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপসর্গ থেকে প্রশ্ন হয়েছে এর পরেরটা, তাহলে পাশে লিখবো উপসর্গ। এখানে ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছুই লেখা আছে। উদ্বুদ্ধ শব্দের প্রমিত উচ্চারণ কি? আমরা দেখতে পেলাম যে উচ্চারণ থেকে প্রশ্ন হয়েছে, তাহলে আমরা একটু লিখে ফেলি উচ্চারণ। দেখো, উদ্বুদ্ধ, এখানে কোথাও হস্যচিহ্ন নেই, হস্যচিহ্ন থাকতেই হবে। উদ্বুদ্ধ, এখানে হস্যচিহ্ন আছে, এখানে হস্যচিহ্ন নেই, এখানে হস্যচিহ্ন নেই, যদিও তোমাদের অপশনে হস্যচিহ্ন থাকবে। এটা যেটা আছে এটা আমরা জানি উদ্বুদ্ধ, তাই এখানে দ, এখানে দ, শেষে ধ, এটা হবে উচ্চারণ। তাহলে উচ্চারণ থেকে প্রশ্ন হয়েছে, অবশ্যই উচ্চারণ থেকে প্রশ্ন যে কোনো ইউনিটে হবে, উচ্চারণ পড়া খুবই জরুরি। উদ্বুদ্ধ শব্দের অর্থ কি? কাউকে উদ্বুদ্ধ করা, ইন্সপায়ার করা। উদ্বুদ্ধ মানে উৎসাহিত করা। সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ড ঘটে কোথায়? সিরাজউদ্দৌলাকে যখন মেরে ফেলা হয়, কোথায় মেরে ফেলা হয়েছিল? আমরা জানি ফোর্ট উইলিয়াম দুর্গে। কেন মেরে ফেলা হবে? নিজ প্রাসাদেও তো না, তাকে নবাবের দরবারেও মারে নাই, তাকে জাফরগঞ্জের কয়েদখানায়, যেখানে কয়েদখানায় তাকে আটকে রাখা হয়েছিল, সেখানে মেরেছিল। মীর জাফরের ছেলে মিরনের নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়, আমরা জানি, এটা একটু দরকার।
তাহলে আমরা দেখতে পেলাম যে গুচ্ছতে নাটক থেকে প্রশ্ন হয়েছিল, শুধু একটা না, এর পরেও আছে। ডয় বিন্দু ল এর ধ্বনিতাত্ত্বিক পরিচয় কি? এটা হচ্ছে র র। আমরা একটা ধ্বনি জানি র, আবার বলি র। দেখো জিহ্বা কাঁপতেছে, তাই রকে বলা হয় কম্পনজাত। আর ডয় বিন্দু ল আর ধয় বিন্দু ল এই দুটাকে বলা হয় তাড়নজাত। যদিও আমাদের এই ল এবং র এই দুইটার উচ্চারণ ঝামেলা আছে, আমরা এলোমেলো উচ্চারণ করে ফেলি, আমরা ভুল উচ্চারণ করে ফেলি। দেখো ডয় বিন্দু ল এবং ঢয় বিন্দু ল এর উচ্চারণ এই দন্তমূলীয় তাড়নজাত। এখানে তাড়ন আছে, এখানে তাড়ন আছে, এখানে তাড়ন আছে, এখানে তাড়ন আছে, তার মানে তাড়ন ঠিক আছে, গুড, মানলাম। ডয় বিন্দু ল ঢয় বিন্দু ল কি ক খ গ ঘ এই শ্রেণীর মধ্যে, মানে জিহ্বামূল না, জিহ্বামূলীয় হচ্ছে না। দেখো দণ্ডমূলীয় তাড়নজাত, এটা হইতেছে না। তাহলে দন্তমূলীয় তাড়নজাত এখানেও আছে, দন্তমূলীয় তাড়নজাত এখানেও আছে, তাহলে গেল। এরপর এখানে লেখা অঘোষ, এখানে লেখা ঘোষ। দেখো আমি যদি ট ঠ ড ঢ মূর্ধন্য লিখি, আমরা জানি ড এবং ডয় বিন্দু ল একই, ঢ এবং ঢয় বিন্দু ল একই। বর্গীয় বর্ণের ছকে আমরা এভাবে দেখতে পাই। বর্গীয় বর্ণের ছকে আমরা জানি যে প্রথম 2 লাইন বর্ণ এদেরকে বলা হয় হচ্ছে অঘোষ, এদের বলা হয় অঘোষ। আর শেষের 3 লাইনের বর্ণকে বলা হয় ঘোষ। এখন এখানে লেখা আছে অঘোষ, তাহলে এটা তো উত্তর হচ্ছে না। তাহলে উত্তর হবে কি, এই যে এটা ঘোষ মহাপ্রাণ দন্তমূলীয় ধ্বনি, তাড়নজাত ধ্বনি। তাহলে উত্তর হবে ঘ, ঘোষ মহাপ্রাণ দন্তমূলীয় তাড়নজাত ধ্বনি। এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ ধ্বনীয় বর্ণ যখন আমরা পড়ব তখন আরও বিস্তারিত আরও অনেকবার জানবো। শুধু এইটুকু জানি এই টপিকের পাশে একটু আমরা লিখে নিই যে এই টপিকের পাশে এটা এসেছে, মূলত যে টপিক সেই টপিকটার নাম ধ্বনি ও বর্ণ। তাহলে এতক্ষণ আমরা যতগুলো 3টা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণ করেছি সেখানে ধ্বনি বর্ণ থেকে প্রশ্ন আসতে দেখি নাই। এই প্রথম আমরা দেখলাম যে গুচ্ছে ধ্বনি বর্ণ থেকে প্রশ্ন হয়। ধ্বনি বর্ণ টপিক কি আসলে পড়তে হবে না, নাকি মানে পড়বো না, নাকি পড়তে হবে, আমরা জানবো সবগুলো বিশ্লেষণের শেষে। প্রমিত বানান রূপ আছে কোনটি? কোনটাতে বানান আছে ঠিক বানান? এই প্রশ্নটা আসছে বানান হিসেবে, কিন্তু এই প্রশ্নটা মূলত সন্ধির প্রশ্ন। এটার পাশে তোমরা একটু সন্ধি লেখো, কেন সন্ধি হইল সেটা আমরা দেখি। আমরা জানি যে দিক যুক্ত নির্ণয়, এই শব্দটা দিক যুক্ত নির্ণয়, বর্গীয় বর্ণের পরে নির্ণয় আছে, ন মানে নাসিক্য ধ্বনি, বর্গীয় বর্ণের পরে নাসিক্য ধ্বনি আছে। বর্গীয় বর্ণের পরে নাসিক্য ধ্বনি থাকলে যে বর্গীয় বর্ণ থাকে ওই বর্গীয় বর্ণটা ওই ফ্যামিলির নাসিক্য হয়ে যায়। তাহলে ক এর ফ্যামিলির নাসিক্য কি? ক এর ফ্যামিলির নাসিক্য হচ্ছে উ, তাহলে দিক যুক্ত নির্ণয় হবে হচ্ছে দিক নির্ণয়। এটা কোথায় আছে? এটা এখানে আছে, এটা হচ্ছে উত্তর। তাহলে এটা কিন্তু বানানের প্রশ্ন হয়েছে, বানানের প্রশ্ন কিন্তু আসছে সন্ধি থেকে। তাহলে এটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। ব্যাকরণের একতব্যের প্রশ্ন অন্যভাবে আসতে পারে, যেরকম বচনের প্রশ্ন আসছে শুদ্ধিকরণ থেকে, এইভাবে শুদ্ধিকরণ থেকে বচন, বানান থেকে শুদ্ধিকরণ, এই সন্ধি থেকে শুদ্ধিকরণ, এরকম প্রশ্ন হইতে পারে, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে দিক নির্ণয় আমরা পাইলাম। তাহলে এটার পাশে আমরা কি লিখব? সন্ধি। পরিস্থিতি স্বাভাবিক, এই বাক্যের নেতিবাচক মানে নেগেটিভ কি হবে? না বোধক বাক্য কি হবে? আমরা এখানে দেখলাম বাক্য থেকে প্রশ্ন হয়েছে, এটার পাশে বাক্য লিখব। পরিস্থিতি স্বাভাবিক তার মানে কি? পরিস্থিতি অস্বাভাবিক নয়, অস্বাভাবিক নয় তার মানে পরিস্থিতি স্বাভাবিক, এটা বাক্য থেকে প্রশ্ন হয়েছে। বুদ্ধিজীবী শব্দটি কোন ধরনের সমাস? বুদ্ধিজীবী, তাহলে আমরা এর পাশে একটু লিখি সমাস থেকে প্রশ্ন হয়েছে। বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী বুদ্ধি দ্বারা জীবিকা নির্বাহ করে যে, এই যে এক কথায় প্রকাশের মতো বাক্য, এক কথায় প্রকাশের মতো সমাস আছে কোন সমাসে? এরকম এক কথায় প্রকাশের মতো বাক্য পাওয়া যায় কোন সমাসে? এর আগে আমরা দেখেছি উপপদ তৎপুরুষ সমাসে, তার মানে এটা একটা তৎপুরুষ সমাস সাধিত শব্দ। তাহলে সমাস থেকে প্রশ্ন দেখেছি আমরা। গুচ্ছভুক্ত শব্দটি গঠিত হয়েছে, গুচ্ছভুক্ত শব্দটি গঠিত হয়েছে
প্রত্যয় যোগে না, উপসর্গ যোগে না, সন্ধি যোগে না, শব্দটি সমাস যোগে। এর ব্যাস বাক্য কি? গুচ্ছের ভুক্ত, গুচ্ছভুক্ত। এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তার মানে এটার পাশে আমরা একটু লিখে নিই যে সমাস থেকেও প্রশ্ন হয়েছে আরেকটা। অডিও এর বাংলা পরিভাষা কি? আমরা ইন্টারমিডিয়েটের যে পারিভাষিক শব্দ পড়েছি সেখান থেকে এখানে প্রশ্ন আসতে দেখা গেছে। তাহলে আমরা দেখি যে পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন হইতে পারে। পারিভাষিক শব্দ থেকে অডিও মানে হচ্ছে শ্রুতি, শ্রুতি। অডিও মানে হচ্ছে শ্রুতি। 4 ক্রোশ পথ ভেঙে স্কুলে যাতায়াত করতে হয়। 1 ক্রোশ সমান কত মাইল? এটা আমরা জানি যে এটা গদ্য থেকে হয়েছে। কোন গদ্য থেকে? বিলাসী গল্প থেকে। বিলাসী গল্প বলছে 1 ক্রোশ মানে 2 মাইলেরও বেশি। তাহলে এখানে 1 মাইল আছে, উত্তর হইতেছে না। 2 মাইল ফিক্সড, এটা উত্তর হইতেছে না। 1.5 মাইল হইতেছে না, তাহলে হবে কি 2.5 মাইল। মানে 2 মাইলেরও বেশি যেহেতু বলেছে, সেই হিসেবে যেটা উত্তর 2 মাইলের বেশি আছে সেটাই ধরা হয়েছে এখানে। ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি। কেমন? সিরাজউদ্দৌলার এই উক্তি কার প্রতি? এটা তাহলে নাটক থেকে প্রশ্ন হয়েছে। আমরা দেখছি নাটক থেকে প্রশ্ন হয়। সিরাজউদ্দৌলা নাটকে হলওয়েলকে উদ্দেশ্য করে, সিরাজউদ্দৌলা এটা হলওয়েলকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিলেন। তার মানে উক্তিটি কার প্রতি? দেখো উক্তিটি কার প্রতি যখন বলবে মানে কাকে বলেছে। এটা ভুলবশত অনেকে পড়ে বসে উক্তিটি কার, সেটা উত্তর করে বসে। তো এটা কিন্তু সিরিয়াসলি পড়া দরকার। উক্তিটি কার কিন্তু প্রশ্ন না, উক্তিটি কাকে বা কার প্রতি করা হয়েছিল সেটাই হচ্ছে প্রশ্ন। আমরা পরের প্রশ্নে যাই। মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? এটা মাসি পিসি গল্পের উৎস থেকে নেওয়া হয়েছে। তাহলে প্রশ্নটা হয়েছে গদ্য থেকে, গদ্যের উৎস থেকে প্রশ্ন হয়েছে। আমরা জানি যে মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়। তাহলে আমরা দেখলাম বোর্ড বই থেকে প্রশ্ন হয় প্রথম পত্র। কোনটি সঠিক বাক্য? নদী সাগরের উদ্দেশ্যে ধেয়ে চলে। নদী সাগর উদ্দেশ্যে ধেয়ে চলে, এটা কি হয়? হইতেছে না। নদী সাগরের উদ্দেশ্য হয় না। নদী সাগরের উদ্দেশ্যে ধায় চলে, এটা হচ্ছে না। নদী সাগরের উদ্দেশ্যে ধেয়ে চলে, এটাই সঠিক। তার মানে আমরা দেখছি যে শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আরও একটা হয়েছে। শুদ্ধিকরণ থেকে আরও একটা প্রশ্ন হয়েছে দেখতে পাচ্ছি। এখানে উত্তরটা লেখা যেভাবে বলেছি। বুকতার বাংলাদেশের হৃদয় কাব্যের রচয়িতাকে? 1969 ফেব্রুয়ারি 1969 কবিতার রচয়িতা যিনি, সেই শামসুর রহমানের একটা বুকতার বাংলাদেশের হৃদয় এর বিখ্যাত কাব্যগ্রন্থ। শামসুর রহমানের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কবি ও লেখক পরিচিতি থেকে গুচ্ছে প্রশ্ন হয়েছে। কবি ও লেখক পরিচিতি থেকে গুচ্ছে প্রশ্ন হয়েছে। মসজিদের তৈরি মাজারটির আকৃতি ছিল। মসজিদের তৈরির মাজারটির আকৃতি কেমন ছিল? উটের পিঠের মতো, নৌকার ছাউনির মতো, বা কাচাদের মতো, মাছের পিঠের মতো? আমরা জানি মাছের পিঠের মতো। আমরা দেখতে পাচ্ছি যে গুচ্ছে উপন্যাস থেকে প্রশ্ন হয়েছে। তাহলে মাছের পিঠের মতো, এটা উত্তর হবে। আবুল ফজলের মতে কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব কিভাবে? আবুল ফজল তার মানব কল্যাণ প্রবন্ধে কল্যাণময় পৃথিবী রচনা করার জন্য কিভাবে কল্যাণময় পৃথিবী রচনা করা যায় বলেছেন। মুক্তবুদ্ধির সহায়তায় কল্যাণময় পৃথিবী, এটার কথা উনি বলেননি। রিহেবিলিটেশন, এটাই তো উনি এটাকে নেগেটিভলি বলেছেন। বল প্রয়োগ ও সামরিক শাসন, এটা তো উনি বলেননি, এবং এটা দিয়ে হবে না। হবে কীভাবে? দয়া, করুণা আর বশবর্তিতায়। দয়া আর করুণা যদি বশ করো, দয়া আর করুণা যদি দেখানো যায়, সেটা যদি মানব মুক্তি হিসেবে দেখানো যায়, মানব মুক্তির কাজ হিসেবে, কারণ হিসেবে দয়া এবং করুণা আমরা দেখাই, তাহলে সেটি মানব কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল এভাবেই বলেছেন। তাহলে এটা একটু পাশে লিখে নেই। আবুল ফজলের কল্যাণময় পৃথিবী, এর পাশে আমরা লিখব কি? গদ্য। তাহলে দেখো গুচ্ছতে কিন্তু প্রথম পত্র থেকে প্রশ্ন হচ্ছে, বেশ প্রশ্ন। তানি বুঝি দুলার বাপ, লাল সালু উপন্যাসের জমিলার এই উক্তি কার প্রসঙ্গে? আমরা জানি যে জমিলা যখন প্রথম মজিদকে দেখেছিলেন, উনি জমিলা মনে করছিল যে এটা হচ্ছে আমি যারা বিয়ে করব সে স্বামীর বাপ, মানে ও শ্বশুর মনে করছিল। তাহলে এই উক্তিটি কার প্রতি? মজিদের প্রতি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে উপন্যাস থেকে আরও একটা প্রশ্ন হয়েছে গুচ্ছভুক্ত।
অপরিচিত গল্পে কল্যাণী চরিত্রের প্রধান বৈশিষ্ট্য, দেখো এটা একটা অনুধাবনের প্রশ্ন। যে ধরনের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় এবং বিশেষ করে সায়েন্সের ইউনিটে এই টাইপের প্রশ্ন কম হয়, হয় না, আমরা অন্য জায়গায় দেখি নাই, তাহলে গুচ্ছে হয়েছে। তাহলে এরকম একটু অনুধাবনের প্রশ্ন আমাদের হইতে পারে, সেটাও আমরা প্রস্তুতি নেব। অপরিচিত গল্পে কল্যাণী চরিত্রের মধ্যে কল্যাণী কি অহংকারী? এটা তো হচ্ছে না। নমনীয়, এটা আমরা তার বৈশিষ্ট্য যা কিছু দেখছি তার মধ্যে দেখি নাই, নমনীয় তো নাই, সে সবসময় কথাবার্তা বলে। পিতৃ আজ্ঞা পালনকারী, আসলে কি সে তার বাবার কথা বলছিল, বাবার কথা শুনছিল না, বিয়ে করার কথা বলছিল, পরে সে নিজে অস্বীকার করছিল, পরবর্তীতে বিয়ের সম্বন্ধ আসছিল, সে আর শোনে নাই, তাহলে এটা ব্যক্তিত্বপূর্ণ হবে। আর এই অপশন থাকার পর আর অন্য কোনো কিছু ভাবার সুযোগ নাই। তার মানে আমরা দেখছি এই প্রশ্ন গদ্য থেকে হয়েছে, এই প্রশ্নের পাশে লিখব গদ্য, ব্যক্তিত্বপূর্ণ হবে। লাল সালু উপন্যাসের ফরাসি অনুবাদককে, দেখলাম উপন্যাস থেকে আরও একটা প্রশ্ন হয়েছে, তাহলে আমরা এটার পাশেও উপন্যাস লিখব, উপন্যাস লিখে এটা লিখব ফরাসি অনুবাদক, তার মানে এটা উৎস কিসের? কবি লেখক, কবি আর লেখকের পরিচিতি থেকে প্রশ্ন হয়েছে, তাহলে এটা উপন্যাসের কবি আর লেখক পরিচিতি থেকে প্রশ্ন হয়েছে, এটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমরা জানি যে এই প্রশ্নের উত্তর হবে অ্যান ম্যারি। লাল সালু উপন্যাসের ফরাসি অনুবাদক অ্যান ম্যারি, ইংরেজি অনুবাদক হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ নিজে লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ করেছিলেন, যেটার নাম ছিল ট্রি উইদাউট রুটস। আচ্ছা, এরপরে মানুষের যখন পতন আসে, এখানে পড়ন লেখা হয়ে গেছে, এটা হবে পতন। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, উক্তিটির মধ্যে শেখ মুজিবুর রহমানের কোন চরিত্রের প্রকাশ পাওয়া যায়? এটাও কিন্তু কিছুটা অনুধাবন। এর শেখ মুজিবের, আমরা জানি যে এখানে পাকিস্তান সরকার যে অন্যায় অত্যাচার করছে সেটাকে কটাক্ষ করে শেখ মুজিব বলেছেন, তাহলে এখানে শেখ মুজিবের দেশপ্রেমের বিষয় নেই, শুভবুদ্ধির বিষয় নেই, দূরদর্শিতাও হবে না, কারণ দূরদর্শিতা হচ্ছে ভবিষ্যতের বিষয়। তাহলে এখানে শেখ মুজিবের প্রজ্ঞা, উনি যে ওয়াইজ, উনি যে জ্ঞানী, উনি যে ওয়াইজ, সেটাই প্রমাণ হয়েছে এখানে। তাহলে এটা হবে শেখ মুজিবের প্রজ্ঞার বিষয়, শেখ মুজিব। তাহলে এটা আমরা পাশে লিখব গদ্য, গদ্য থেকে প্রশ্ন হয়েছে এবং এটা হচ্ছে 52 দিনগুলি থেকে আসা প্রশ্ন। দেশের মঙ্গলের জন্য কাজী নজরুল ইসলাম কি নিয়ে পথে বের হয়েছিলেন? এটা আমার পথ প্রবন্ধের শেষে থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে, তাহলে এটাও আমরা পাশে লিখব গদ্য। আমরা এতক্ষণ প্রশ্ন বিশ্লেষণ করে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গুচ্ছে বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন, 25টা প্রশ্নের মধ্যে অনেক কিন্তু বাংলা প্রথম পত্র থেকে হয়েছে। তাহলে বাংলা প্রথম পত্র গল্প কবিতা কিন্তু খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেশের মঙ্গলের জন্য কাজী নজরুল ইসলাম কী নিয়ে বের হতে চাইছিলেন? আগুনের ঝান্ডা নিয়ে বের হতে চাইছিলেন, আগুনের ঝান্ডা নিয়ে। তাহলে লেখা আছে শেষে, প্রবন্ধের শেষে এরকম লেখা, আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম বলেন, দেশের পক্ষে যা মঙ্গলবার বা যা সত্য শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে বাহির হইলাম, এটা প্রবন্ধের শেষের দিকের কথা। এরপর দেখি, পাকিস্তান সরকার ও পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করার জন্যে কোন শব্দটি ব্যবহার করত? মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করার জন্যে, তাদেরকে, তারা যে অন্যরকম, তারা যে ঠিক না, তারা যে শয়তান, তারা যে ভালো কাজ করছে এটাকে নেগেটিভলিভাবে দেখানোর জন্যে, তারা বাজে কাজ করছে, খারাপ কাজ করছে, এটা প্রমাণ করার জন্যে বলা হয়েছিল, তাদেরকে বারবার মিসক্রিয়েন্ট শব্দটা ব্যবহার করতো পাকিস্তান সরকার আর পাক বাহিনী মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে। তাহলে আমরা দেখছি যে এখানে রেইনকোট গল্প থেকে নেওয়া হয়েছে, তাহলে এটাও একটু পাশে লিখে নেই গদ্য থেকে প্রশ্ন হয়েছে। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, মাঘের সন্ন্যাসী কি? কুয়াশার চাদর মুড়ি দিয়ে মাঘের সন্ন্যাসী কাকে বলা হয়েছে? শীতকে। তাহলে মাঘের সন্ন্যাসী মানে শীত, এটা দেখছি আমরা তাহারেই পড়ে মানে কবিতা থেকে নেওয়া হয়েছে, তাহলে এটার পাশে একটু লিখি কবিতা, কবিতা থেকে প্রশ্ন হয়। গল্প কবিতা থেকে কিন্তু অনেক প্রশ্ন পাচ্ছি, ব্যাকরণের প্রশ্ন কিন্তু খুবই কম। হল শব্দের অর্থ কি? হল বলরাম স্কন্ধে, এটা বলা হয়েছে। তাহলে হল শব্দের অর্থ কি? লাঙল। আমরা জানি এটা বিদ্রোহী কবিতা থেকে নেওয়া, বিদ্রোহী কবিতায় নেওয়া হয়েছে। হল শব্দের অর্থ হচ্ছে লাঙল, যেটা বলরামের অস্ত্র। হল শব্দের অর্থ হচ্ছে লাঙল, এটা বিদ্রোহী কবিতা থেকে নেওয়া হয়েছে। এটার পাশে আমরা লিখে নিই কবিতা থেকে প্রশ্ন হয়েছে। তাইলে আমরা গুচ্ছের 25টা প্রশ্ন বিশ্লেষণ করলাম।
এই 25টা প্রশ্নের বেশিরভাগ প্রশ্ন আমরা দেখতে পেয়েছি গল্প, কবিতা, নাটক আর উপন্যাস থেকে এসেছে। গল্প, কবিতা, নাটক, উপন্যাস থেকে 25টা প্রশ্ন খুবই বেশি। গল্প, কবিতা আর নাটক, উপন্যাসের প্রশ্ন বেশি। তাহলে মাথায় রাখতে হবে, এটা একটু মাথায় রাখবা। দিন দিন অনেক আগে থেকে, যেরকম আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি তখন গল্প, কবিতা থেকে প্রশ্ন কম হতো, ব্যাকরণের প্রশ্ন, বাইরের প্রশ্ন হতো বেশি। আস্তে 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 সে দীর্ঘদিন পরে এখন মাঝখানে করোনা, শর্ট সিলেবাস, ফুল সিলেবাস, বহুত কিছু পরিবর্তন হয়েছে এবং অনেক পরিবর্তনের ফলে আস্তে আস্তে যেদিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ভর্তি পরীক্ষা যারা প্রশ্ন প্রণয়ন করেন, দেখা যাচ্ছে তারা যাচ্ছেন সবাই যা ইন্টারমিডিয়েটে পড়েছে সেইখান থেকে প্রশ্ন করার। এবং যখন তারা চাচ্ছেন যে এখানে যে ইন্টারমিডিয়েট থেকে ওই বই থেকে একটু ক্রিটিক্যাল প্রশ্ন করব, তখন তারা ভিতরে ঢুকে ব্যাকরণ থেকে, ওই ভিতর থেকে ব্যাকরণের প্রশ্ন করছেন। তো তোমাদের ক্রিটিক্যাল প্রশ্ন কম হবে, তোমাদের ইউনিটগুলো যেখানে তোমরা পরীক্ষা দেবে ক্রিটিক্যাল প্রশ্ন অতটা হবে না। তোমাদের প্রশ্ন গল্প, কবিতা থেকে এবং তোমাদের ইন্টারমিডিয়েটে ব্যাকরণের শর্ট সিলেবাসের যে টপিকগুলো ছিল এগুলো থেকে প্রশ্ন হবে। মনে রাখবে, তোমাদের সিলেবাসের ভিতরে, শর্ট সিলেবাসের ভিতরে ইন্টারমিডিয়েটের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এখান থেকে প্রশ্ন হবে 95%, আর বাকি প্রশ্ন 2-1টা বাইরে থেকে হবে। তবে সেটা আমরা গণনায় আনবো না। আমাদের প্রধান টার্গেট থাকবে শর্ট সিলেবাস, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সিলেবাস ইন্টারমিডিয়েটের। তোমরা মনে হয় বুঝতে পেরেছো। আমরা এখন দেখি যে গুচ্ছের যে 25টা প্রশ্ন, সেই 25টা প্রশ্ন কোন কোন টপিক থেকে এসেছে। আমরা দেখছি এখানে পদ প্রকরণ আছে, উচ্চারণ, ধ্বনি, বর্ণ, বাক্য, পারিভাষিক শব্দ, কবি ও লেখক পরিচিতি, উপন্যাস, কবিতা থেকে প্রশ্ন দেখতে পাচ্ছি। এরপরে আমরা উপসর্গ, নাটক, সন্ধি, সমাস, গদ্য, শুদ্ধিকরণ, এগুলো থেকে, এই টপিকগুলো থেকেই আমরা দেখেছি গুচ্ছের 25টা প্রশ্ন হয়েছে। এবার হচ্ছে যে জিনিসটা আমি শুরুতে থেকে তোমাদেরকে দেখাতে চেয়েছি, সেই জায়গায় আমরা এসেছি। আমি এখন তোমাদেরকে দেখাবো। এখানে দেখো সাজেশন লিখেছি। এই সাজেশন মানেই কিন্তু আবার এরকম না যে অব্যর্থ, মানে ব্যর্থ হবেই না, আমি যা বলবো তাই হবে, বিষয়টা কিন্তু এরকম না, এতটা নিশ্চিত করা যাবে না। তবে আমি আশা করছি তোমাদের এই টপিকগুলোর মধ্য থেকেই প্রশ্ন থাকবে। সায়েন্স থেকে তোমরা যত জায়গায় পরীক্ষা দিবে, তোমরা যদি বি ইউনিটেও যাও, অন্য ইউনিটেও যাও, প্রশ্ন বেশিরভাগ তোমাদের এই টপিকগুলো থেকে প্রশ্ন হবে। বিশেষ করে স্পেশালি সায়েন্সের তোমরা যে 4টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বাংলা প্রশ্ন পাবে, তার সবগুলো প্রশ্ন এই টপিকের মধ্যে থেকে থাকবে। এর মধ্যে দেখো গদ্য পদ্য আমি 3টা করে স্টার দিয়েছি, নাটকে 2টা স্টার দিয়েছি, উপন্যাসে 2টা। তবে এই মনে রেখো, এই গদ্য পদ্য, নাটক, উপন্যাসের প্রশ্ন থাকবে বেশি, গুচ্ছে তো আমরা দেখলাম বেশি, এই 4টা বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো সমাসের 3টা স্টার, সন্ধি একটু স্টার কম, 1টা দিয়েছে। তবে এই টপিকগুলোর একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না। তোমরা মনে রাখবা, অবশ্যই এটা মাথায় রাখবা, এই স্লাইডে যে টপিকগুলো আছে এই টপিকগুলো পড়লে এনাফ, এর বাইরের কোনো টপিক তোমাদের পড়তে হবে না। আর এই টপিকগুলো যদিও এটা তো কম না, বেশ অনেক, এই টপিকগুলোর বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করবা। তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো নিয়ে খুব ব্যস্ত আছো, তার মধ্যে যখন বাংলা পড়বে তখন মাথায় রাখবে এই টপিকগুলোর বিগত বছরের প্রশ্ন আমি বিশ্লেষণ করব। এবং সেক্ষেত্রে একটু মনে রাখো যে কারক, প্রকৃতি প্রত্যয় এগুলো একটু কম ইম্পর্টেন্ট। কারক আর প্রকৃতি প্রত্যয় এই দুইটা একটু কম ইম্পর্টেন্ট। কারক, প্রকৃতি প্রত্যয় আমি বলবো না যে বাদ দিয়ে দাও, তবে কোনো কোনো সময় তোমাদের হতে পারে যদি খুব বেশি কঠিন লাগে, অন্য কিছু যদি এমন হয় যে মনে হয় যে এখান থেকে আর কিছু বাদ দেওয়া যায় কিনা, তবে অবশ্যই সেই দুইটা হচ্ছে কারক আর প্রকৃতি প্রত্যয়। তবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে এই টপিকগুলো পড়লে তোমাদেরকে আর কিছু পড়তে হবে না, এগুলোই তোমাদের পড়লে এনাফ। তো এখানে 3টা স্টার দেওয়া আছে, 2টা স্টার দেওয়া আছে, এগুলো একটু মাথায় রেখো, এগুলো মাথায় রেখে প্রস্তুতি নিও। তোমাদের বাংলা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক কথা থাকতে পারে। আমি প্রতিদিন বা 2 দিন পর পর একটা করে প্রশ্ন তোমাদের গ্রুপে পোল করে দিচ্ছি, সেখানে কিছু তথ্য ইম্পর্টেন্ট থাকছে। ওর নিজে তোমরা অনেকেই অনেক রকম লিখছো, ওখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো লিখতে পারো। এবং মনে রাখবে, তোমাদের যে ক্লাসটা যেখানে আপলোড করা হবে, যে পোস্টে এই ক্লাসটা আপলোড করা হবে, ওই পোস্টের নিচে ওই ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন বা কোনো কথা বা যা আমি বলছি তোমাদের জানার কোনো কিছু থাকলে তোমরা ওখানে লিখতে পারো।
ক্লাস রিলেটেড, বাংলা বিষয় রিলেটেড কোনো কিছু জানতে হলে তোমরা ওখানে লিখবা, কিন্তু এর বাইরে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড বা ক্লাস কেমনে হবে, কই হবে, এই টাইপের প্রশ্ন আমাকে মেনশন করার কোনো দরকার নেই। এটা তোমাদের যেখানে এই প্রশ্নের উত্তর পাবে সেখানে করলে এনাফ। তোমরা বাংলা রিলেটেড, বাংলা বিষয় রিলেটেড যে ক্লাস হচ্ছে এই টপিক রিলেটেড প্রশ্ন ওখানে করবে। আশা করি আমি চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের উত্তর ওখানে দিয়ে দিতে। বাংলার প্রস্তুতিটা নিশ্চয়ই তোমাদের খুব সহজ হবে এবং তোমাদের বাংলার প্রস্তুতিও তোমাদেরকে দারুণভাবে হেল্প করবে আমি আশা করছি। এই প্রত্যয় নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।